আসলে তখন ভালোবাসার মতো একটা বয়স হয় না। একটা মানে 6-এ পড়ো একটা মেয়ের ভালোবাসার মতো কোনো বয়স হয় না। ওটা একরকম ভুল হতে পারে, যেটা লাইফে ফার্স্ট আমি ভুল করেছি। ক্লাস 6-এ? হ্যাঁ। কিভাবে হলো সম্পর্কটা সেটা? সম্পর্ক বলতে আমি তখন মানে ভালোবাসা মানে এই সব কিছুই বুঝতামও না, আর তখন ভালোবাসিও নি। বিয়ের পরে একরকম, তার প্রতি আমার আস্তে আস্তে ভালোবাসাটা হয়। ও আমাদের বাসা হচ্ছে মানে মাঝখানে একটা গলি, এই পাশে 2 তলা আমাদের বাসা, ঢাকা খিলগাঁওতে তখন। আচ্ছা। আর ওই পাশে ও 4 তলায় থাকে। ও হয়তো ফ্রেন্ডদের নিয়ে থাকতো। তো আমি একদিন বারান্দায় দাঁড়িয়ে চুল আসলাচ্ছি আর মানে গান টান গাইতেছি। আমি একটু চঞ্চল টাইপের ছিলাম। তাকায় দেখি, উপরের দিকে তাকাইছি, দেখলাম একটা ছেলে তাকায় আছে আমার দিকে 4 তলায়, মানে এক ধ্যানে তাকায় আছে আর মিট মিট করে হাসতেছে। তো আমি কেমন বাজে লাগলো, আমি নিচের দিকে তাকাইলাম। ধর ওইদিকে তাকাবোই না, নিচে তাকায় দেখি ওই ছেলেটাই। কিরে ব্যাপার কি? এবার আবার উপরে তাকাইলাম, হ্যাঁ আছে। কাহিনী কি, মানে নিচেও যে ছেলেটা, উপরেও সেই ছেলেটা। এখন আমি জাস্ট চেহারাটা মিলাচ্ছি যে এটা কি করে সম্ভব হয়। আমি দৌড় দিয়ে ঘরে আসছি, এসে ভাবিকে ডাক দিয়ে নিছি। ভাবি দেখে যাও একটা মজার জিনিস। কয় কি? আমি মানে ভাবিকে দৌড় দিয়ে যখন ডাকতে আসছি, নিচে যে ছিল ও চলে গেছে। আচ্ছা। ও আমার দিকে তাকায় ছিল। ওরা দুইজনে আমাকে পছন্দ করতো, বাট আমি তো আর জানি না। ওরা দুইজন মানে আমাকে বলছে বন্ধু, এখন জানি না বন্ধু কিনা। তো আমি ভাবিকে ডেকে নিয়ে যখন দেখাইলাম, ভাবি দেখো ওই উপরে যে ছেলেটা তাকায় আছে এদিকে, ওই ছেলেটা মানে সেম চেহারা, নিচে একজন দাঁড়ানো। কই নিচে কেউ নাই তো। ও বুঝছি ব্যাপার, তুমি আমার আসলে পছন্দ করো, মানে আমাদের পছন্দ হয় কিনা এটা দেখানোর জন্য ডাইকে আনছো না। ফাইজলামের বুদ্ধি মাথা থেকে ছাড়ো। হাসতে হাসতে ভাবি চলে আসলো। আমি তো ভাবি কি বলতেছে, এই কি বলে না বলে, এইসব ছেলে পাত্তা আছে আমার কাছে। আর মানে আমি তখন মানে কারোর সাথে কোনো কথা বলা ভালো লাগতো না ব্যাপারটা। এমনি সবার সাথে যেমন ইজি এইভাবে কথা বলতাম। তো প্রতিদিনই দেখা যায় যে আমি কখন কখন ওইদিকে যাই, মানে বাসার ছাদে যাই, আমাকে ফলো করে। দুইজনই আমাকে একসাথে ফলো করে। ও বেশি ফলো করে হচ্ছে আমার হাজবেন্ড। ওই উপরে যে ছিল ওর নাম হচ্ছে সোহেল। তো একদিন আমার স্কুলের সামনে এসে প্রায় কিছুদিন এভাবে ফলো করতে আসছে, মানে সরাসরি দেখা হয় না, আর কিছু বলতে পারে না। তো একদিন স্কুলের সামনেও একটা গাড়ি নিয়ে আসে। আমি স্কুল থেকে বের হয়েছি, তো গাড়ির গেটটা খুলে দিয়ে বলতেছে ও ভিতরে বসা। বলতেছে আপনি একটু উপরে উঠে মানে ভিতরে উঠে আসেন আপু, আপনার সাথে 2টা কথা আছে। বললাম তাহলে গাড়িতে উঠতে হবে কেন, আপনি নামেন। পরে বলতেছে আমি নামবো না আপু, এখানে তো আপনার স্কুল, এটা আমি জানি, আপনি আমাকে চিনছেন, আপনার বাসার সামনের বাসাটাই তো আমার, ভয় পাচ্ছেন কেন? আর আমি জাস্ট সামনে যেখানে একটু ফাঁকা আছে, অন্য কোনো লোক আছে, আপনার বান্ধবীরা নেই, এখানে নিয়ে কথা বলবো, না হলে আপনার বান্ধবীরা আপনার বাবা মাকে বলে দিতে পারে, উল্টাপাল্টা একটা বেজাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কি বলবেন, এত কি কথা আছে? বলতেছে না আপু জাস্ট 2 মিনিট আপনি চলেন, একটু সামনে যাই আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে। বললো যে আপনার হাত স্পর্শ করবো না, ভয় নাই, এটা সেটা। উঠলাম ঠিকই, আমাকে আর কিছুই বল নাই, গাড়ির ভিতরে আর কোনো কথাও হয় নাই। নামার পরে ও আমাকে নিয়ে গেছে কোথায়, এটা কাজী অফিস ছিল। আমি তো অবাক হয়ে গেছি, একটা রুম, বাসার মতো আর কি। ভিতরে ঢুকলাম, দেখলাম একজন হুজুর বসা, সামনে টেবিলের উপরে খাতা টাতা কি নিয়ে মানে কাগজপত্র নিয়ে বসে আছে। 2টা মেয়ে ছিল, 3টা ছেলে ছিল। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি বলবেন বলছিলেন, সামনে বইলা সামনে করতে করতে এখানে আসলেন, এখন তো কিছু বলেন না এই পর্যন্ত, কি হয়েছে? তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো কিনা আমার জানার দরকার নেই, যেদিন বাসবা সেদিন তুমি আমার সাথে সংসার করো, সমস্যা নেই,
কিন্তু তুমি আমাকে ভালোবাসার আগে আমি তোমাকে পেতে চাই। বললাম, মানে এটা কেমন ধরনের কথা? বলতেছে তুমি আমাকে বিয়ে করো, এখানে জাস্ট এটা কাবিননামা, এখানে সই দিয়ে দাও আর কবুল বলো, তোমার বাসায় তোমাকে পৌঁছে দিচ্ছি, তুমি চলে যাও। জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট রেখো ও যোগাযোগটা রেখো, এইটুকু বলবো। তুমি যেদিন তুমি ইচ্ছে করো যে হ্যাঁ আমি এখন আপনাকে আমার ভালো লাগে, আমি সেদিনই তোমাকে আমি হাজবেন্ডের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো। আমি তো না, এটা হতে পারে না, আমি কেন আপনাকে বিয়ে করব, এটা সেটা আমি মানতে চাচ্ছি না দেখে। আর ওইদিকে আমার বাসায় তো যেতে দেরি হচ্ছে, আমার বাবা তো আমার আম্মুকে মেরেই ফেলবে একরকম। আমাকে এতটা ভালোবাসে, আমাকে এক পলক না দেখলে আব্বু থাকতে পারে না। তো আমি চিন্তা করতেছি আমার বাসার কথা, আর ও আমার এইখানে আটকায় রাখছে যে বিয়ে না করে এখানে সাইন না দিলে আমি বেরোতে পারবো না। ও কান্নাকাটি করতেছে, হাত টাত কেটে ফেলার জন্য করতেছে, ঠিক আছে, বোতল একটা ভাঙে হাত কাটার জন্য চেষ্টা করতেছে, সবাই ধরে রাখছে। ওই ছেলে যে 3টা ছিল ওরা আইসা ধরছে, এই কি করতেছিস, পাকামি করিস না। আপু দেখেন ওর জীবনটা এখন আপনার হাতে, সবাই মিলে বুঝাচ্ছে আমাকে। ওনার তখন বয়স কত? আপনার সাথে ওনার ডিফারেন্সটা কত? প্রায় 12-13 বছর হবে। 12-13 বছর। আপনি তখন কোন ক্লাসে পড়েন বললেন? তখন ও অনেক বড়। আচ্ছা, আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 6-এ। ও ছিল উনি কি করেন তখন? ওর 3টা ব্যবসা ছিল, একটা হচ্ছে টেস্টিং সল্টের কারখানা ছিল। উনি নিজে ব্যবসা করতেন? হ্যাঁ। তার উনি একজন ব্যবসা করছেন, তার যথেষ্ট ম্যাচিউর, এবং আপনি হচ্ছে মাত্র স্কুলে ক্লাস 6-এ পড়েন। আচ্ছা, এরকম পাগলামি করছেন ওই কাজী অফিসে, তারপরে কি হলো? তো কাজীও নারাজ, বিয়ে আমার বিরুদ্ধে যে উনি বিয়ে দিতে পারবে না এরকম বলাতে কাজীকে অনেক বকাটকা দিচ্ছে, এই করছে। তো আমি মনে মনে চিন্তা করলাম বাসায় তো আমার যেতেই হবে, ওদের কথাটা বড় কথা না। এইখানে সই দিচ্ছি না, কি করতেছি, আম্মু আব্বু তো দেখতেছে না, যাক সই দিয়ে আমি এইখান থেকে আগে বাইচা যাই। আপনার তখন সেই সেন্সটা নাই যে বিয়েটা না, এটা আসলে কি হচ্ছে আমার সাথে, আচ্ছা। এটাই যে আমার লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমি বুঝি নাই। আমার মনে হয়েছে যে আচ্ছা সইটা দিলে তো আমি বাসায় যেতে পারতেছি, আগে আমি বাসায় যাওয়া দরকার। এরপরে ওর সাথে আর কথাই নাই, বললাম বা ভাইয়ার বইলা ওর একটা মাই খাওয়াইলে শিক্ষা হয়ে যাবে, এরকম আর করবে না, এরকম মনে হচ্ছে আমার। এখানে আমি বেশি কিছু বলা যাবে না, ওরা এতগুলা মানুষ, আমি তো একা, একটু চঞ্চল টাইপের, তো দুষ্টু দুষ্টু বুদ্ধি মাথায় আসতো। আচ্ছা সাইনটাই দিলাম, দিয়ে আমার কবুল বলতে বলছে, 1বার 2বার 3বার করে। আমি এবার ইচ্ছা মতো বলতেছি কবুল 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 কবুল। এবার হয়েছে, এবার তাড়াতাড়ি আমার বাসায় দিয়ে আসেন। পরে নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে ঠিকই, এর ভিতরে সত্যিও ওর কথা রেখেছে, আমার হাতটাও ধরে নাই। জাস্ট বুঝাচ্ছিল, কথা বলতেছিল ততক্ষণ যে দেখো এখন কিন্তু আমার হাজবেন্ড ওয়াইফ, তুমি আমার স্ত্রী, আমি চাইলেই কিন্তু তোমার ধরতে পারি, ধরবো, এরকম ভয় দিচ্ছে। আমি এরকম করে উঠি, তো ও বলতেছে আরে ভয় নেই ভয় নেই, ইজি ভাবে বসো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার টাচ করবো না, তোমার হাতটাও ধরবো না, জাস্ট একটা কথা বলি রাখবা? হ্যাঁ বলেন। এখন তো আমার ভিতরে খালি ভয়ে আছি, আল্লাহ একবার বলে ধরবো কিনা, আবার বলতেছে ধরবে না, আসলে কি বলেন, রাখবা তো? হ্যাঁ। পরে বলতেছে তোমার বাসায় তুমি ফোন চালাও? বললাম আমি তো, আমার ফোন নেই। বলতেছে আচ্ছা তোমার বাসায় কারো নাম্বার দাও। কার নাম্বার দিব? আব্বুর নাম্বার দিই? কাকে না, পাগল হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা লিখে দিই, তুমি নিয়ে যাও, কসম করে বলো তুমি আমার একবার হলেও কল দিবা লুকায়। বললাম আচ্ছা ঠিক আছে। নাম্বারটা নিলাম, নেওয়ার পরে বাসায় সামনে নামাই দিয়ে গেছে। আমি বাসায় এসে দেখি যে আমার আব্বু তো এদিকে রেগে মেগে আগুন। কোথায় গেছিলে? বান্ধবীর বাসায় গেছিলাম। আমি আবার মিথ্যে বলতে পারি না, মিথ্যে বলতে গেলে আটকে যাই। তো যাই হোক, বললাম যে আব্বু আসলে অনেক ইয়েতে হয়েছে, তো অনুষ্ঠান ছিল বান্ধবীর বাসায়, তোমার বান্ধবীদের আমি চিনি, কার বাসায় গেছিল বলো? আমি বললাম বাদ দিবা এগুলো, এখন বাদ দাও, আমার ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত হয়ে গেছি রোদ্রে দিয়ে আসতে আসতে, এটা নিয়ে চিন্তা করো। কাটাই দিলাম কথাটা। এখন তাড়াতাড়ি কি হবে? এরপর
থেকে ও আমাদের ছাদে পাইলেও ওই যে আগে ছাদে দেখা হইতো, মানে ছাদে গেছি তো দেখা হচ্ছে, বারান্দায় দাঁড়ালাম তো দেখা হলো ব্যালকনি থেকে, ও ইশারায় কথা বলে, আমি ইশারায় কথা বলি, ও আমাকে ইশারায় ভাবে জিজ্ঞেস করে তোমার আমার রিলেশনটা, আমাদের যে বিয়ে হয়েছে এটা তোমার আব্বুকে বলছো, বাসায় সবাইকে জানাইছো, সবাইকে জানে? আমি বলি না, পাগল নাকি, আমারই ধরে ভাঙবে। তো এভাবে চলতেই থাকে। তো এক পর্যায়ে ও 2-3 মাস পরে মানে ও প্রতিদিনই আমাকে বলে যে দেখো তুমি না বললে কিন্তু আমি চলে আসবো বাসায়, আচ্ছা আমি একদম কাবিন নামা সব নিয়ে তোমার আব্বুর সামনে শো করবো, তখন কি হবে দেখো। আমি তখন মানে হাত জোর করে মাপ চাই, প্লিজ আর একটু, আর কয়েকটা দিন বইলো না কাউরে, মানে এইভাবে বুঝাই। এরকম করতে করতে একদিনও সত্যি চলে আসছে, 3 মাসের মতো হয়েছে, এরকম হয়েছে। এতদিন আর আমাদের মানে সরাসরি এইভাবে দেখা হয় নাই। ও 3 মাস পরে কি করলো, আমাদের বাসায় চলে আসছে, আব্বুর ড্রয়িং রুমে আব্বুর ফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, আমি তো আমার রুমে পড়তেছি। ও এসে যখন আব্বুর রুমে বসছে সালাম দিয়ে, আমি তো কণ্ঠ শুনে চিনে ফেলছি, ওকে দিয়ে দেখলাম হ্যাঁ, এখন তো আমার ভিতরে কাপ শুরু হয়ে গেছে, মানে কি হইলো, এটা কি হইলো, এখন কি হবে। ও যা বলবে আব্বু কি তাই বিশ্বাস করবে নাকি আমার কথা শুনবে? তো সবাই চলে যাচ্ছে, ও যাচ্ছে না, কিছু বলতেছেও না। তখন আব্বু জিজ্ঞেস করলো যে বাবা তুমি কিছু বলবা, কি জন্য আসছো, কি ব্যাপার, তুমি কি আমাকে চেনো আগে থেকে? বললো হ্যাঁ চিনি। বললো কে আমি, বলো তো তোমার নাম কি? বললো আমার নাম সোহেল। আসলে আপনি কে সেটা বড় কথা না, আপনি আপাতত আমার শ্বশুর। হে বেয়াদব ছেলে, তুমি এগুলো কি শুরু করছো, এটা কি বলো, পাগল হয়ে গেছো তুমি, এটা পাগলা কারদ না, বের হো। একে ঘর ঢুকতে দিছিস কেন, বের কর। ফালতু ছেলে পেলে মানে দেখলে যাকে দেখবে আমার অনুমতি ছাড়া ভিতরে ঢুকাই নিবি, রাস্তার সব ছেলে পেলে বাড়িতে নিয়ে আয়। ও বলতেছে না আমি রাস্তার ছেলে না, কথা যা বলবেন বুঝা বললেন, মানে একরকম বেয়াদবি শুরু করে দিচ্ছে, এটা তো অবশ্যই বেয়াদবি। বলতেছে দেখেন আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন আমি পেপারস দেখাতে পারি, আচ্ছা আমি কাবিন করে আপনার মেয়েকে 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, আচ্ছা শরীয়ত মোতাবেক সে আমার স্ত্রী। এখন তুলে যদি না দেন তুলে নিয়ে যাব, আচ্ছা এখন নিব না, এখনো বাচ্চা তো, আর একটু বড় হোক। জাস্ট আপনাকে জানাইতে আসলাম, আপনি কি করবেন না করবেন জানতে আসি নাই। আচ্ছা আব্বু তো প্রচুর খেপে গেছে, বলতেছে তোর 14 গোষ্ঠীর মানে তোদের বাড়িতে দুগলা জ্বালায় যাবে, তো 14 গোষ্ঠীর ভিতরে বংশ মানে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না, বাতি জ্বালানোর মতো কেউ লোক থাকবে না, তোর এমন হাল করবো তারা। বলতেছে আপনি ইচ্ছা করলে পারবেন আমি জানি, কিন্তু তার আগে আপনার মেয়ের থেকে যাই না দেখেন, আপনার মেয়ে কি তাতে খুশি হবে না বেজার হবে, আমি আপনার মেয়ের কে এটা ওর থেকে যাই না নিয়েন। বলতেছে আমার মেয়েকে নিয়ে একটা কথা বলবি না, তুই ওকে চিনিস? আমার মেয়েকে আমি চিনি, ও এই ধরনের ফালতু মানুষ না, ওর সাথে মানুষ কথা বলতে গেলে তো কথাই তো বলে না কারোর সাথে ঠিকভাবে। আর এমন কোনো কথা নেই যেটা আমি আমার বাবার সাথে শেয়ার করি না, জাস্ট একটা জিনিসই আমার বলা হয়নি, মানে একদম ফ্রেন্ডলি। আমরা একসাথে ডান্স করেছি, আমি বাবা আর আমি একসাথে ডান্স পর্যন্ত করেছি, এরকম একটা মানে ফ্রি। তারপর কি হলো? তো বলতেছে ঠিক আছে আপনার মেয়েকে এখনই ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞেস করেন আমি মিথ্যে বলতেছি, আপনি প্রমাণ করবেন আমি মিথ্যে বলতেছি। আচ্ছা ঠিক আছে, দেখ মা এদিকে আসো তো। আমি তো 1 পাও 2 পাও করে আসলাম, কারণ আমি তো সব শুনছি। আইসা আমি একবার ওর দিকে তাকাই, একবার আব্বুর দিকে তাকাই, মানে এখন দুইজন দিকে শুধু তাকাচ্ছি, আমি কাউকে কিছু বলতেছি না। আব্বু জিজ্ঞেস করছে, ও বলতেছে তুমি নাকি কি মানে একটা ভুল ত্রুটি করছো নাকি, এবাড়ির জামাই কি সব আবি চাবি বলতেছে, ওকে তুমি চিনো? এখন আমি চিনি না বলবো কিভাবে, এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে। তাও আবার সামনে দাঁড়ায় বলবো আমি চিনি না,
আর আব্বুর সামনে কিভাবে বলবো যে মানে হ্যাঁ বিয়ে হয়েছে, এটা তো বলা সম্ভব হচ্ছে না। আমি চুপ করে আছি, কথা বলতেছি না। এখন আব্বু তো বুঝে ফেলছে চুপ থাকা সম্মতির লক্ষণ, কিছু একটা অবশ্যই আছে। আব্বু চোখে চোখ পড়লে, আব্বু যখন চোখ গরম দিচ্ছে, আমি আজকে মাথা নিচু করে নিচ্ছি, বুঝতে পারছে তাহলে অন্যায় আছে, কিছু একটা হয়েছে। তারপর পাত্তা দিল না, ওকে ধমকায় ঘাট ধরে বাইর করে দিল। তো যাবার সময় বলে গেল, থ্রেট করলো যে আজকে মেনে নিলাম না, ঠিক আছে বের করে দিচ্ছেন, চলে যাচ্ছে। বিয়ে যখন করছি, সংসার আমি ওর সাথেই করবো। ও আমার বউ নামে না, কাজেও হবে, ও আমার বাড়িতেও যাবে, আমার ঘরেই থাকবে, আমার ঘরই করবে। বাবা মার মানে ততদিন অধিকার থাকে যতদিন বিয়ে না হয়। এখন ওর প্রতি অধিকার সব আমার, আপনাদের কারো না। বেশি অধিকার খাটাইতে চান না। আইন আপনারা চিনেন, আমিও চিনি। এখন চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, একবারই আসবো ওকে নিতে। তো বইলা চলে গেল। এখন আমি ও চলে যাওয়ার পরে আমি আস্তে করে আসতে আব্বুর সামনে, ভাবলাম যে আব্বুকে জানাই বিষয়টা, যেটা হয়েছে, যে না এটা এটা হয়েছে আমার সাথে। আমি বলার চেষ্টা করলাম, আমি জাস্ট ডাক দিছি আব্বু। আব্বু চোখ বন্ধ করে একটা থাপ্পড় দিল, দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আলিয়া আমার মাকে ডাক দিল, তোমার মেয়েকে বলো আমার সামনে থেকে সরে যেতে, আর ওই নামে যেন ও আমাকে না ডাকে। অনেক সাধনা করছিলাম আল্লাহর কাছে, অনেক কান্নাকাটি করছিলাম, আল্লাহ মানে পরপর 3টা ছেলে দিছো, আমার ঘরে মেয়ে নাই, বংশের মধ্যে সবার মেয়ে আছে, আমার মেয়ে নাই, আমার ঘরে তুমি একটা মেয়ে দাও, একটা মেয়ে দাও। যদি জানতাম আমার ঘরে এমন কেউ আসবে, আল্লাহ আমার এত কান্নার পরে এমন কাউকে দিবে যে আমার মানির চুটটা পর্যন্ত বুঝবে না, রাখতে পারবে না। সে প্রেম করা শিখে গেছে ক্লাস 6-এ। বাবা, যে চন্দ্র সূর্যের চেহারা দেখে না, মানে ঘর থেকে যে বের হয় না, স্কুল আর কোচিং তাও কিনা যথেষ্ট গার্ড মানে দেওয়া হয়, আমার ভাইয়াদের মানে আমার সাথে পাঠায়, আবার নিয়ে আসে স্কুল ছুটি হইলে। সেক্ষেত্রে এরকম মানে হয়ে যাচ্ছে, সে তো অনেক পথ চলা শিখে ফেলছে। যাই হোক, ওকে বলে দাও যতদিন ও মানে ও যেন আর জীবনে যতদিন বাইচা থাকে, আর আমি যতদিন বাঁচি। তো এটা বলার পরে যে কি হয়েছে আমার সাথে, সেটা শুনলো না, শুনলে বুঝতে পারতো। চলে আসলাম আমিও রাগ করে, কান্না করতে করতে আমার রুমে কান্না করলাম অনেক। 2 দিনের মতো এরকম আমরা বাপ বেটি মানে কেউ কারো মুখ দেখি না, কথা বলি না, একই বাড়ির ভিতরে একই ঘরের ভিতরে, কিন্তু যে যার যার রুমে। আমি যদি ডাইনিং রুমে যাই, আব্বু জিজ্ঞেস করে উনি কোথায়, তিনি কি ডাইনিং রুমে আছেন? যদি মা বলে জি হ্যাঁ আছেন, তো বলে ঠিক আছে, উনি চলে গেলে বললেন আমি পানি খাবো, আমি যাবো ডাইনিং রুমে, আর নাহলে তুমি নিয়ে আসো, পানি নিয়ে আসো। বাট এই যে আপনার বাসা থেকে টোটালি মুখ দেখা দেখি বন্ধ। আপনার বাসা থেকে কি কোনো রকমের ইনিশিয়েটিভ নেওয়া হয়নি? মানে এই ঘটনাটা পরে আপনার সাথে কথা বলছেন না, কিন্তু এই যে একটা ছেলে এলো বাড়িতে এই ধরনের কথাবার্তা বললো, এটা নিয়ে আপনার ফ্যামিলি কোন রকম? আমার ফ্যামিলি বলতে কি, আমার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো এমন কাউকে আমি মানে জাস্ট ফ্যামিলি না, কাউকে দেখিনি। আচ্ছা। গোপালগঞ্জ, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা, কিন্তু আপনার মানে এই যে একটা ছেলে এসলো, ও কি বললো, মানে এ নিয়ে কোনো কিছু আর তিনি করেন নাই? আর মানে ওই ছেলেকে খুঁজে বের করা বা কেন এলো, কিভাবে বিয়ে হলো? যেখানে আমার বাবা ছিল কি ন্যায় নীতিবান লোক, তো মানে আর তার প্রচুর রাগ ছিল। সে গোপালগঞ্জে সে নিজেও আওয়ামী লীগ করতো, তারপরেও শেখ সেলিমের সাথে একটা সেলিম আঙ্কেলের সাথে একটা দ্বন্দ্ব হওয়া, সে এগেইনস্টে নির্বাচন করে মানে দেখায়। এরপরে কি হলো? এরপরে যাই হোক, তার সামনে তো কেউ কথা বলা সাহস পায় না, আম্মু না ভাইয়া দাও না, সে যা বলে তাই, তাকে কেউ কারো কিছু বলতে হবে না, তার সাথে আমি কথা বলবো না, এটাই হচ্ছে তার শাস্তি। আসলে এটার চেয়ে বড় শাস্তি
যে আমার কাছে কিছু নেই, কারণ আমার লাইফে আমি বাবাকে যতটা ভালোবাসি আর বাবা আমাকে যতটা ভালোবাসতো এটা বলার মতো না। একদম শিশুবেলা থেকেই মানে বাচ্চারা যখন ওই যে 2-2.5 বছর বয়সে তো মায়ের কাছেই বেশিরভাগ থাকে, আমি আমার বাবার কাছে থাকতাম, এতটা ভালোবাসতো আমাকে। এখন তার থেকে বিরত থাকাটা আমার কাছে অনেক কষ্টের ব্যাপার না? 2 দিনের দিন আমার আব্বু ব্রেন স্ট্রোক করলেন। হয়তো এগুলো নিয়ে মানে তার ব্রেনে প্রেশার পড়েছে, এমন কিছু একটা হবে। হসপিটালে নেওয়া হয়, ডায়াবেটিস ছিল তো, বারডেমে ভর্তি করা হয়। উনি যখন আইসিইউ রুমের ভিতরে জ্ঞান ফিরলে ডাক্তার এসে বললো যে আপনারা যে কোনো একজন যেতে পারেন। কে যাবেন? আমি কান্না করে দিয়ে বললাম আমি যাবো। বললো আসেন। ডাক্তার ভিতরে গেল, আমি ঢুকছি আর আমাকে দেখে আব্বু মাথা ঘুরাই ফেলছে। মাথা অন্যদিকে নিয়ে হাত ইশারা করতেছে, মুখে তো অক্সিজেন লাগানো, উনি কথা বলতে পারতেছে না, কিন্তু হাত দিয়ে এভাবে মানে বুঝাচ্ছে যে চলে যেতে আমাকে, উনি আমাকে দেখতে চায় না। তো এটা ডাক্তার দেখে ফেলছে, ডাক্তার দেখে আমাকে জোর করে ধরে নিয়ে টান দিয়ে বের করে ফেলছে। বের করে বলতেছে আমি তো চেতে গেছি যে আপনি আমার বাবা, আমি দেখবো না, আমি কথা বলবো না, কে কথা বলবে? আমি তো একটা মাত্র মেয়ে, আমার থেকে বেশি অধিকার তো কারো নেই। তো বলতেছে আপনি কেউ না, আমার জানার বিষয় না, আমার পেশেন্ট এখন আপনাকে চাচ্ছে না দেখতে। আপনি কি চান আপনার বাবা এখন আবার মানে এমন ভাবে স্ট্রোক হোক এখানে যে উনি স্ট্রোক করলে মানে ওনাকে রাখা যাবে না, উনি মারা যাবে। এখন এই আবেগগুলো দেখায় না, আপনি ওনার সামনে যান না, উনি আপনাকে দেখতে চাচ্ছেন না বলে উনি ভিতরে চলে গেল। আমার মা, আমি কান্না করে মাকে বলতেছি মা এগুলো কি বলতেছে, তুমি দেখো না, তুমি ডাক্তার বুঝাও, আমি ভিতরে যাবো, আব্বুর সাথে আমি কথা বলবো, আমি আব্বুকে দেখবো। আম্মু আমার সামনে হাত জোর করে বসে পড়লো, বসে বলতেছে আপনার পাও ধরতে হইলো তাও বলেন, আমি আপনার পাও ধরতেছি, হাত জোর করে আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি আমার স্বামীর জীবনটা। তখন একটা মেয়ের কাছে কেমন লাগতে পারে বলেন? আম্মু আমাকে বলতেছে যে তার স্বামীর জীবন, আমার বাবা না, তার স্বামী বলতেছে যে আমার স্বামীর জীবনটা আপনি ভিক্ষা দেন আমারে, আপনি বাসায় চলে যান, এখানে থাকেন। যা করছেন নাটক, বহুত নাটক দেখাইছেন, যার জন্য এখন লোকটা এখানে শুয়ে থাকতে হচ্ছে, মৃত্যুর সাথে লড়তেছে, আর এখন আপনার সামনে যায় আপনি তাকে শেষ করে দিয়েন না। আমি তাকে হারাইতে চাই না, আমার ছেলেরাও তাকে হারাইতে চায় না। আমি চলে আসলাম, কান্না করতে করতে চলে আসলাম, আর ভাবলাম যে যার জন্য এত কিছু হলো ওর আজকে খবর আছে, আমি আজকে ওকে মারবো, নাহলে নিজে মরবো। ফোন দিলাম, আপনি কোথায়? বলতেছেন বাসায়। বললাম আমি আসতেছি, আপনার আজকে খবর আছে, আপনাকে মেরে ফেলবো আমি, আপনার জন্য আজকে আমার বাবা হসপিটালে। এইটা করলাম আমি দ্বিতীয় ভুল। দ্বিতীয় ভুল বলতে ওই ভুলটার তুলনায় এই ভুলটা আরো বড়। আমার বোঝা উচিত ছিল আমি একটা মেয়ে মানুষ, আমি গেলেই তাকে গলা চেপে ধরে মেরে ফেলতে পারবো না। রাগের মাথায় অনেক কিছু ভাবা যায়। হ্যাঁ আমি চাঁদে চলে যাব, যাওয়াটা সম্ভব না, যেতে হলে ততটুকু অর্জন করে যেতে হবে। গেলাম, যাওয়ার পরে আমি তো বকতেছি, বকাবকি করতেছি, গিল ঘুষিয়ে দিতেছি, তাতে তোর কিছু হচ্ছে না। এখন সেটা বুঝি, তখন বুঝি নাই। বাট ও যেটা মানে করলো সেটা হচ্ছে একরকম আমাকে বুঝাচ্ছিল মাথায় হাত দিয়েছে, ঠান্ডা হও, শান্ত হও, বসো, তুমি স্থির হও, তুমি আমার মারবা, আচ্ছা মারো, আরো বেশি মারো, কিন্তু স্থির হও, মানে ঠান্ডা হও। যেটা হয়েছে খুব খারাপ হয়েছে আসলে, আমি তো এটা চাইনি। আপনি চান মানে আপনি যে এরকম না করলে এটা হইতো, আপনার জন্য তো হয়েছে। বলতেছে আচ্ছা ঠিক আছে আমার জন্য হয়েছে, মানে এইবার ও ওর ভাবে আমাকে মানে ওর কাছে টেনে নিচ্ছে, একরকম এটাকে জোর বলা চলে। তখনই আমরা স্বামী স্ত্রীর যে সম্পর্কটা শারীরিক, হ্যাঁ আপনি প্রথমবার ফিজিক্যাল রিলেশনশিপে ওদিন ওনার সাথে গেলেন এবং সেই করছে।
আমি ওখানে একরকম পুতুলের মতো হয়ে গেলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে বাসা পর্যন্ত যে মাঝখানে জাস্ট চিকন একটা গলি, কিন্তু আমার বাসায় যে আমি আসবো এরকম একটা পাচ্ছিলাম না, এতটা খারাপ লাগতেছিল, অস্বস্তি লাগতেছিল। বললো কিছুক্ষণ বসো, সরি টরি অনেক কিছু বলতেছে। আমি আর ভালো মন্দ কিচ্ছু বলতেছি না ওকে, ওর দিকে তাকাচ্ছিও না, মানে তাকানোর মতো পরিস্থিতি ছিল না। খুব ঘেন্নাও ছিল তখন। পরে বাসায় চলে আসে অনেক কষ্ট করে। আসার পরে মাথায় তো একটা টেনশন আছেই আব্বুকে নিয়ে, ও কি করলো, এই কাজটা ও ভালো করলো না, এটাও আছে। কিন্তু আজকে যেটা হলো সেটা কেন জানি না মনের ভিতরে বারবার উকি দিত। ওকে ভালো লাগার মানে একটা অধ্যায় চলে আসতো একটু একটু করে, মানে ইচ্ছে হতো ভালো লাগার মতো, মনে হতো যে না আমার সাথে তো কোনো খারাপ ব্যাপার কখনো করেনি, বকা দেয়নি, সবসময় তো ভালোভাবে আমাকে বুঝায় কথা বলছে, বা সে যেটা করছে ভুল আমার সাথে সেটার জন্য সরি বলছে, কান্না করছে। ও কান্না করে দিছিল যে আমি বুঝি নাই তুমি এইভাবে মানে ইয়ে হয়ে যাবা, অসুস্থ হয়ে পড়বা, বা এরকম একটা ব্যাপার হবে। তো তারপর সরি, ও ওইখানে অনেক মানে সরি টরি বলছিল। ওই বিষয়গুলো আমার মাথার মধ্যে, ওর মানে ওকে ওর প্রতি মায়া লাগার যে বিষয়টা, এটা ওইখান থেকেই হয় যে না সে তো কান্না করে যখন সরি বলছে, এটা থাক। আর সে কান্না করে সরি বলেছে, সাথে কি বাবার প্রতি একটু রাগ হচ্ছিল যে বাবা আমার কথা শুনছে না, বা বাবা আমাকে দেখতে যাচ্ছে, এরকম রাগ হচ্ছিল? দুজনের প্রতি হচ্ছে, ওর প্রতি তো হচ্ছে যে ও বাসায় যে এটা কেন করলো। আচ্ছা যা বলার আমাকে বলতে পারতো। আচ্ছা, তারপরে কি হলো একটু আমরা আগাই, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক। তো এদিকে আব্বু সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর বাসায় চলে আসতে, বাসায় আসলেও একই অবস্থা। সে আমার সাথে কথা বলতেই চায় না, সে আমার কোনো কথা শুনবেও না, বলবেও না। উনি মানে একরোখা ছিল তো, খুব জিদি মানুষ। আর আমি ওরকম এক ঘাটতারা, মানে ঠিক আছে নিজের বুঝ নিয়েই থাকো, শুনবা না, আমি আর কি বলবো। আমি আর বলি না। এদিকে আব্বু মানে ডাক্তার যা ওষুধ দিছে কিছুই খায় না, মানে সেও একরকম না খেয়ে না খেয়ে মানে নিজেকেই নিজে হয়তো শেষ করছে, টেনশন করে উল্টা পাল্টা। বছরখানিকের মধ্যে আব্বু মারা যায়। ওই দিনও আমাকে নিয়ে মানে একটা ফোনে কথা বলা নিয়ে আর কি, ওর সাথে কথা বলতাম ফোনে লুকায় লুকায়। তো ওই দিন আব্বু জেনে যায়, দেখে ফেলে। ওই দিন আবার স্ট্রোক করে। ওই দিন হসপিটালে নেওয়ার আগে আব্বু শেষ হয়ে যায়। তারপর বাবা চলে গেলেন পৃথিবী থেকে, আপনার মাথার উপর থেকে একটা বিশাল ছাদ চলে গেল। এরপর কি হলো? শুধু ছাদটা গেছে তাই না, সেই সাথে আমার সুখ, আমার হাসি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসার মানে আমার মানে ভালো যে দিকগুলো ছিল সবগুলোই হয়তো আব্বুর সাথে কবরে গেছে। ওকে। তারপর আমি প্রাণ খুলে একটু হাসতে পারিনি। অনেক চেষ্টা করি হাসার জন্য, কারণ বেঁচে থাকতে হলে আমাকে হাসতে হবে প্রাণ খুলে। এই জন্য জোর করে হাসি, হাসার চেষ্টা করি। এখন আমি হ্যাপি আছি। ওকে, তারপরে কি হলো? তো আব্বু মারা যাওয়ার পর বাড়িতে চলে গেলাম, সবাই বাড়িতেই মানে আব্বুর কবর দেওয়া হলো গোপালগঞ্জে। আম্মু আমাকে মানে মানে কেউই আমাকে সহ্য করতে পারতেছে না। দাদা ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিন ভাইয়ের এক বোন তো আমি। তিনও ভাই আমার কাছে এসে বলতেছে, আপনি আমাদের মানে ঢাকা যে বাসাটা, আপনি ওই বাসায় যায়েন না, আপনার তো এখন বাসা মানে অভাব নেই, আপনার তো স্বামী আছে, সংসার আছে, আপনি চলে যান, বা যা করবেন আপনার যেখানে ইচ্ছা আপনি চলে যান। আপনাকে আমরা কেউ চাই না, আপনার জন্য আমরা বাবা হারাইছি, আমরা এতিম হয়ে গেছি আপনার জন্য, আপনি আমাদের এতিম করে দিচ্ছেন, আপনাদের আমরা কেউ চাই না। আমি মানে দৌড় দিয়ে যে আম্মুর কাছে বলতেছি, আম্মু কি বলে, ওরা কি বলতেছে এগুলা, ওরা বাবা হারাইছে, আমি কি হারাই নাই, আমার কি হারাই নাই, আমি কি এতিম হই নাই, আমি কি আব্বুরে জোর করে গলা টিপে মারছি,
আমার কথা তো আব্বু শুনেই নাই। এখানে দোষ আমার ছিল না, আম্মু আমার থামাই দিল, বললো দোষ আপনি করেন নাই, দোষ করছে আমি পেটে নিয়ে। আমার ভাইয়াকে ডাক দিয়ে বললো যে ওনারে বলেন চলে যাইতে, ওনার কিছু লাগলে নিয়ে যেতে বলেন, যা দরকার সব নিয়ে যাক। আমার স্বামীর তো খাইছে, আমার স্বামীরে খেয়ে কি ওনার মানে মনের ইয়া মিটে নাই? আর কত কি দেখতে চায়, আরো কত কিছু দেখাবে সে। চলে যেতে বলেন। আমি যার জন্য আজকে সাদা কাপড় পরছি আমি তাকে দেখতে চাই না, তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমার ভাইয়াদের বলতেছে আমাকে চলে যেতে বলতে। চলে আসলাম বের হয়ে। চলে আসার পরে ও না, এটা ঢাকায় মানে 4 দিনের মিলাদ শেষ করে যখন ঢাকা আসা হয় তখন এই ঘটনা। খিলগাঁওতে বের হইলাম, বের হওয়ার পরে ও ফোন করছে। ফোন দিলে আমি বললাম যে আপনি আর কি চান? আমি তো এখন রেল লাইনের দিকে যাচ্ছিলাম, আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ নাই। আপনার আরো কি কি ইচ্ছা আছে আমার প্রতি, যেটা মানে আরো কত কিছু আপনি আমার থেকে কাইরা নিতে চান বলেন? বাবা তো দুনিয়া থেকে হারাই গেছে, যাকে আর কোনোদিনও হাতে পায়ে ধরেও ফিরে আনা সম্ভব না। মা ভাই 3 জন, মানে আমার ফুল ফ্যামিলি, সমস্ত কিছু আমার থেকে মুখ ঘুরাই নিছে। সবকিছু আমি হারাই ফেলছি আপনার জন্য। আমার লাইফে কিচ্ছু হারাইতে বাকি নাই। আরো কি কি চান বলেন? মৃত্যু আগে আপনার সবগুলো পূরণ করেছে, আপনার ইচ্ছাগুলো পূরণ করবো বলেন। বলতেছ তুমি কোথায় আসো এখন? বাসার সামনে। কোন দিকে যাবো আমার মাথায় কাজ করতেছে না, আমি কোথায় যাব? রেল লাইনের তলায় যা পড়বো নাকি কোনো সাঁতার তো জানি না, কোনো জলাশয়ে গিয়ে ঝাঁপ দিব? মানে আমি বুঝে পারতেছি না আমি কি করব, নাকি কোনো ওভারব্রিজের উপরে যে লাফ দিব? কোনটা করলে বেটার হয়? মানে কোনটা করতে গেলে আমাকে লোকজন ধরে বাঁচাবে না? কারণ আত্মহত্যা করতে গিয়ে যদি বেঁচে থাকা হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। তো সেখানে ও চলে আসলো। আসার পরে ও আমাকে সাথে নিয়ে, সিলেটে ওর মা বাবা সবাই থাকে, কুমিল্লাতে ওদের মেন বাড়ি, তো সিলেট নিয়ে চলে গেল। ও আমাকে বুঝাচ্ছে দেখো যা হয়েছে আসলে মানুষের হায়াত না থাকলে মানুষ বাঁচে না, এটা একটা অছিলা ছিল, মানে এইসব বুঝাচ্ছে। আম্মু ভাইয়ারা আজকে মানতেছে না, কালকে ঠিকই মেনে নিবে, একদিন না একদিন তো ঠিকই মানবে। আর এই বাড়িটা তো তোমারই, এখন যেখানে নিয়ে যাচ্ছি এটা তো আমার বাড়ি বলতে তো তোমারই, আমার জাস্ট তো সবই তোমার। আব্বা আম্মা তো জানে না, আসলে ওনারা হয়তো একটু রাগ হইতে পারে, তুমি কোনো মুখের উপরে কোনো কথা বললো না, তোমার তো অনেক রাগ, একটু সামলায় নিও। আমি তো আসলে রাগটা ও জোর করে আমার রাগ উঠাইছে, আর আমি বেয়াদব না। তো বাবা মার মুখে আমি কেন কথা বলবো? আমাকে তো বেয়াদব বানায়নি আমার বাবা। তো ওখানে যাওয়ার পরে অনেক কিছু হলো, অনেক সিনক্রেট করলো, মেনে নিবেই না, তারপর নিল মেনে। এক পর্যায়ে ফ্যামিলিতে সবাই অনেক অত্যাচার করতো, সবার মানে এতগুলো মানুষ সবার কাপড় চোপড় ধোয়া, মানে সবার কাজগুলো সব আমার উপর চাপাই দিত। শুধু তাই না, সেগুলো করার পরেও এটা হয় না, এটা এমনি করছো কেন, এটা এমনি করছো কেন। ছোট ননদের হাতে মার খাইছি। সে আমার থেকে বয়সে বড়, কিন্তু হিসাবে তো সে আমার ছোট। ছোট আপা বড় আপা বলে ডাক দিতাম, কারণ এত বড় মেয়েকে আমি কি করে নাম ধরে ডাক দিব, লজ্জা লাগতো। আর এদিকে ওই টাইমটায় ও আমাকে মানে অনেক ভালোবাসতো। কাজে থেকে এসে আমার মানে বারবার জিজ্ঞেস করতো, ওরা অনেক বেশি বকাঝকা করে না, বাদ দাও, এটা ওইটা অনেক কিছু বুঝাইতো। মানে ওইটাতে আমি ভুলে যেতাম, সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। একটা সময় যখন বড় ছেলেটা হয়, বড় ছেলে হওয়ার পরে দেখা যায় যে এখন ইদানিং ও আমাকে মানে সারা বাড়ির সবাই যেভাবে বকাঝকা করে, এদের বকাটা একটু কমলেও এরা হয়তো দিনের বেলা একটু হেসে টেসে কথা বলে, এখন আগের মতো তেমন জ্বালায় না। তবে ওর দিক থেকে আসলো এবার চাপটা। রাত্রে দেখা যায় পা চিপতে চিপতে ও ঘুমায় গেছে, আমি ওর পার উপরে মানে জিমাইতে জিমাইতে ঘুমায় পড়ছি। রান্না ভালো হয় না, মাথার উপরে ঢেলে দিছে।
এরকম ভাবে অনেক অত্যাচার করতো, কিছু থেকে কিছু হইলেই মারধর করতো। আপনার ফ্যামিলি বাবা মা বা মা, আমি তো এখন সিলেটে, কিন্তু তাদের সাথে কি যোগাযোগ আছে কিনা? তারা কি যোগাযোগ? তাদের নাম্বার আমার কাছে ছিল, আমি মাঝে মাঝে ফোন দিতাম, ফোন দিয়ে কান্না করে বলতাম, মা তুমি শুনতে না চাইলে আমি জোর করে বলবো, এইটুক তোমার শুনতেই হবে। কসম টসম দিয়ে ফেলতাম যে একটু শোনো। এমন এমন হয়েছিল আমার কাছে, খুব দ্রুত ভাবে বলে ফেলছিলাম। তো একটা সময় মা পরে বলল, ঠিক আছে যা হবার হয়ে গেছে, আমার কপালে ছিল যা তাই হয়েছে, তুমি তো সুখে আছো, তুমি সুখে থাকো, দোয়া করি। কিন্তু মনে হয় না সুখ পাবা। আমার মা আমাকে এভাবে বলতো যে সুখে থাকো, দোয়া করি, কিন্তু মনে হয় না সুখ হবে তোমার। কারণ ও একটা অমানুষ, ওই দিনই বুঝে ফেলছি যেদিন তোমার বাবার বুকে তর্ক করছে। তোমার বাবার সাথে বেয়াদবি দেখেই বুঝতে পারছি ও কত বড় অমানুষ। ও তোমাকে সুখ দেবে না কোনোদিনও মা, তুমি সুখের আশা চলে গেছো তো। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে এদিকে আমি মানে ওদের দেখা যাচ্ছে যে এখন ও আমার প্রতি উল্টো রিয়েকশন করে, মারধর করে। তবুও আমি আছি, আশেপাশের মানুষ পর্যন্ত মানে অনেক সময় এসে আমাকে বলতো, এক এক মহিলা, দেখো এগুলো দেখা যায় না, সহ্য করা যায় না, তুমি প্রতিবাদ করো না কেন, তুমি আরো তোমার বাপের বাড়িতে চলে যাও, সেটাই ভালো হবে। যা বাপ মার হাতে পায়ে ধরা, বাপ নেই তোমার মায়ের, তোমার ভাইদের হাতে পায়ে ধরা বুঝায় বলো যে আমি চলে আসছি একবারে, আমার আর ফালাই দিও না, ঠিকই মাইনা নিবে। এখানে যাও, যত অত্যাচার সহ্য করো। আমি আরো তাদের উপর খেপে যেতাম যে আপনারা বলার কে, এটা আমার ব্যাপার, আমার হাজবেন্ড আমার মারুক কাটুক আমি বুঝবো। একদিন ও কি করলো, ও এরপরে মানে যখন আমার বড় ছেলেটার বয়স 2.5 বছর, তখন আমার ছোট ছেলেটা হয়। 3 দিনের দিন ও আমাকে এমন ভাবে মারধর করে, তা কি নিয়েছিল 3 দিন কেন 7 দিনের মধ্যে কিন্তু মাছ মাংস মানে এই জাতীয় জিনিস ঘরের ভিতরে ঢুকায় না কেউ, অন্তত মানে অ্যাটলিস্ট বাচ্চাটা যে রুমে আছে এই রুমটার ভিতরে নেয় না। ওরা 2টার সময় নিয়ে আসছে মুরগি, কাটা মুরগি, ওইটা আমি তখন বাঁচবো, মানে তাও আবার পশম টসম সহ, ওই তখনই বাঁচতে হবে, বাইসা মানে ইয়ে করতে হবে, করে রান্না করে দিতে হবে। আমি বললাম যে তাহলে আমি তো এখনো ভাত খাই নাই তোমার জন্য, তাহলে ভাত নেই, তুমি ভাত খাও, আমি বাইসা পরে খাবো নি। রাত তো 2টা 2:30 বাজে গেছে, তোমার ভাত দিয়া তারপর আমি বাঁচতে বসি। আর দেখো এটা তুমি কাজটা কি করলা, এই ঘরে এরকম অবস্থায় নাকি ঘরের মধ্যে এগুলা ঢুকাইতে নাই, আল্লাহ জানে ওর যদি কিছু হয় এরপরে। এটুকু ছিল আমার অপরাধ। আচ্ছা, এই অপরাধটার জন্য মানে কাত হয়ে শুয়েছিল তো আইসা, ব্যাগটা রাইখা কাত অবস্থায় আমাকে এভাবে লাথি মারলো, পড়ে গেছি। কারণ তখন এতটা ক্লান্ত, আমি হাইটা কাইট দিয়ে সামনে এগোতে আমার কষ্ট হতো। বুঝতে পেরেছি। পড়ে যাওয়ার পরে এরপর ইচ্ছা মতো চুল ধরে আবার উঠাই দেওয়ালে সাথে আবার ঘাই দিল, আবার মানে নিচে ফেলে, আবার এরপর পেটের উপরে ইচ্ছা মতো পাড়াইলো। কি বলবো, রক্তাক্ত হয়ে গিয়েছিলাম, যেগুলো মানে বলার মতো না। যা হোক, অনেক অত্যাচার সহ্য করেছি লাইফে, তবুও ভেবেছিলাম যে ওই তো আমার লাইফের ফার্স্ট মানে এমন কেউ যাকে আমি আমার বিয়ের পরে ধীরে ধীরে আমি ভালোবাসতে শিখেছি, যার মানে যে আমাকে জোর করে বিয়ে করলো, আমাকে ভালোবাসা আবার শিখিয়েছেও, যে আমাকে কোনো একটা টাইম ভালোবেসেছিল, আবার লাইফে ফার্স্ট কিনা একরকম বলা চলে রেফ। এটা যাই হোক, সব কিছুর মধ্যে আছে আর কি, সবটা পেয়েছি, কম আর বেশি, হয়তো তার থেকে জ্বালাটা বেশি পেয়েছি, আর ভালোবাসাটা ছিল সাময়িক। মাস 6-8, ওই বড় ছেলেটা হওয়ার আগ পর্যন্ত 1 বছর এই ছিল ভালোবাসা। আসবো পুষ্প আবারও। রাত্রে বাসায় আসে, ওর সাথে একটা মেয়ে, কালো মতো একটা মেয়ে, লম্বা। ও বলে যে পুষ্প, আসলে ওর নাম হচ্ছে কলি,
ওকে তোমাকে বিয়ে করার অনেক আগে ওকে পছন্দ করতাম, কিন্তু ও এখন অন্য কারোর স্ত্রী, ও বিয়ে করে ফেলছে। আমিও এখন 2টা ছেলের বাবা, আমার কি আর এসবের মানে আমাদের দুইজনের কারোরই এইগুলো মাথায় নেই। এখন আমরা ভাই বোনের মতোই দুইজনকে দেখি। তো ও মানে আমিও বিশ্বাস করে নিলাম, কারণ ওকে প্রচুর বিশ্বাস করতাম। লাইফে তো কখনো ঠক খাইনি, ওই তো আমার ফার্স্ট। এই জন্য আমি ওকে মানে ঠকটা কি এটা আমি বুঝতাম না, যা বলতো একটাই বিশ্বাস করতাম। ও যে মিথ্যে বলবে এটা আমি ভাবতে পারতাম না, কেন বলবে? তো ও বলতেছে যে ও নাকি আসছে মাজার দেখতে, বললো যে ও তো মাজার দেখতে আসছে কলি, এত রাত্রে মেয়েটা যাবে কোথায়, যদি কোনো বিপদ হয় এই জন্য সাথে করে নিয়ে আসছি। খারাপ করছি বলো? তুমি রাগ করছো? তুমি কেন রাগ করবো? তুমি তো বললাই সে তোমার বোনের মতো, তোমার 2টা বোন আছে, তুমি তাদের মতোই বললা, তাহলে এখানে আর রাগ করার কি থাকে পাগল? ভালো করছো, একটা মেয়ে বিপদে পড়বে সেটা তো খারাপ একটা ব্যাপার। তো রাত্রে খাওয়া দাওয়া শেষে আমি পাশের রুমে বিছনা ছাড়াটা এই করতেছি, ও তো সেই রুমে বিছনা ছাড়তেছি কেন, কি হয়েছে? তুমি কলিয়া শব্দ না বলছে, পাগল হয়ে গেছো তুমি? সারাদিন 2জন থাকবা, 2টা মেয়ে, সারাদিন মেয়েরা গল্প করো, অনেক কিছুই করতে পারবা, কিন্তু আমি সেই সকালে যাব আর আসবো কোন রাতে 12টা 1টা বাজবে ঠিক নাই। আমি তো আর কথা বলার টাইম পাবো না। এক ঘরেই করো, উপর নিচে করো, তাহলে তো হয়ে গেল। আমরা নিচে ঘুমাইলাম, একদিনের ব্যাপার, কিছু হবে না, ঠান্ডা লাগবে না বাচ্চার, সমস্যা নেই, তুমি উপরে কলিরে দিয়ে দাও, একদিনের তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, উপরে কলিকে বিছনা করে দিলাম, আর নিচে সিস্টেমটা হলো খাটের সাইডটায় আমি, এরপর ছোট বাচ্চাটা, এরপর বড় ছেলে, তারপর ওর বাবা। আচ্ছা, এখন উনি বলতেছে, এত মেয়েটা কি করছো? ওই মাথায় কলি, তারপর তুমি বাচ্চারা, এরপর আমি এই মাথা থেকে চিৎকার করে কথা বলবো, কলি ওই মাথা থেকে চিৎকার করে বলবে, মাঝখানে বাচ্চা 2টা ঘুমাবে। কথা তো সত্য, 2 সাইড থেকে কথার আওয়াজ আসলে বাচ্চা কিভাবে ঘুমাবে? ওই টাইমে আবার আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, দোয়ার বই ছিল সেগুলো পড়তাম। প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করতাম, কবরের যে আযাবটা মাফের জন্য। তো এগুলোর জন্য ওই দিনও ওই নিয়মে ওইটা পড়তে উঠেই আমি টের পাই আর কি, না হলে জানতে পারতাম না। শোয়ার সিস্টেমটা চেঞ্জ করে ফেললাম, ওইখানে ও শুইলো, আমি যেখানে ছিলাম, কলি তো খাটে, এই সাইডটাতে, খাটের সাইডটাতে ও, তারপর বড় ছেলে, এরপর ছোট ছেলে, এরপর আমি। আচ্ছা, লাইট নিবানো হইলো, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, বাচ্চা ঘুমাই গেছে। এখন চিন্তা করলাম তাহলে আমি শোটা পরে এসে তারপর ঘুমাই। উঠে লাইটটা জ্বালাইছি, আল্লাহর কসম আমার ভিতরে এতটুকু সন্দেহ নিয়ে আমি লাইট জ্বালাই নাই, তাহলে আমি লুকায় দেখার চেষ্টা করতাম সে কোথায়, হাতায় দেখতাম, কিন্তু আমার ভিতরে এক বিন্দু সন্দেহ ছিল না, এক বিন্দু মানে অবিশ্বাস ছিল না, কোনো খারাপ কিছু ভাবি নাই আমি। ওইটা আমার মাথায় খারাপ কিছু ছিল না। প্রতিদিনের মতো আমি শোটা পরে ঘুমানোর জন্য উঠেছি, লাইটটা অন করেছি, আর সাথে সাথে চোখ বন্ধ করে লাইটটা অফ করে দিচ্ছি। যেটা দেখছি সেটা মানে বলার মতো ভাষা নেই আমার। মানে আপনি হাজবেন্ড ওয়াইফ যে এরকম একটা, মানে তারা ফিজিক্যাল রিলেশনে ছিল, হ্যাঁ। তাই তো? মানে আপনার হাজবেন্ড এবং যে ভদ্র মহিলাকে তিনি বাসায় নিয়ে এসেছেন, সেটি নিজের ছোট বোনের মতো পরিচয় দিয়ে তার সাথে তিনি ফিজিক্যালি রিলেশনে আছেন, এবং সেই রুমে আপনার সন্তানরাও ছিল। ওরা তো ঘুমে। তারপরে কি হলো? আপনি লাইট অফ করে দিয়েছেন নিশ্চয়ই, আপনি যখন লাইট আমরা জ্বালিয়েছেন তো তখন তো নিচে, দেখছেন। ও তো উপরে উঠে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি যখন ওরা বুঝতে পারছে যে আমি দেখেছি, যেহেতু লাইটটা অন হয়েছে অফ হয়েছে, হ্যাঁ, আমি অফ করে দিয়ে আমার মুখ আমি নিজে চেপে ধরে বাথরুমের মধ্যে দৌড়ে চলে গেছি। বাথরুমে সারা রাত কান্না করে কাটিয়েছি, কিসের আর কি পড়বো। ওকে, তারপর আমার তো দুনিয়াটাই মিথ্যে হয়ে গেল। তারপর কি হলো? সারা রাত কান্না করছি আর বাথরুমের ভিতরে চিন্তা করতেছি যে মানে সকালে কি করব, আত্মহত্যা করব। এই ছেলে 2টা মানে এই বাচ্চা 2টা কোথায় যাবে, কি করবে? ওরা তো নানু বাসা চিনে যাইতে পারবে না, এখানে থাকলে তো ও এই আজরাইলের কাছে রাইখা গেলে ও মেরে ফেলবে, মানে এইগুলো মনে হচ্ছে আমার। যদিও কোনো বাবা যত বড় খারাপই হোক হয়তো সন্তানকে মেরে ফেলতে পারে না, জানি না, হতেও পারে আবার নাও হতে পারে।
কিন্তু আমার সাথে যতটা যা হয়েছে আমি তার থেকে আর কি তখন মনে হচ্ছে যে না, ওর কাছে আমি রেখে আত্মহত্যা করতে পারি না। আমি বাচ্চা দুইটার কাছে দায়বদ্ধ, আমাকে বাঁচতে হবে, যত কষ্টই হোক আমি চলে যাব। পরে করলাম, সকাল ভোর হলো যখন, উঠে নামাজ পড়ে চা নাস্তা বানালাম সিলেটি নিয়মে। প্রতিদিন সকালে উঠেই আগে চা, তো চা দিলাম। চা দিয়ে ও বলতেছে, কলিকার ওকে যখন চা দিতে আসলাম, ও বলতেছে তুই খাস না? আমি বললাম দেখেন আমি তো আপনার হাতে পুতুল, যেভাবে ইচ্ছা সেভাবে চালান, চলি। পেটটা তো আমার কাছে, এটা আমার কাছে থাক। কখন খিদে লাগবে, কখন খাবো কি না খাবো এগুলো আমি দেখবো, আপনার আর দেখতে হবে না, বহুত দেখছেন। এবার অন্য কারোর দেখেন, অন্য কারোর বিষয় নিয়ে ভাবেন, ভালো হবে। তো বলতেছে যে বাহ, মুখে তো চটং চটং বুলি ফুটছে, অনেক অনেক কথা শিখে ফেলছো, পাখনা লম্বা হয়ে গেছে, তো পাখা বড় হয়ে গেছে, আইসা ছাইটা দিতেছি। কলি রেডি হও, ওরে রাইখা গেলে না জানি, ভাবছিলাম কয়দিন বেড়াবে, কিন্তু রাইখা যাওয়া যাবে না, রাইখা গেলে না জানি কি করবি। আমার সামনে কোনোদিন কথা বলো না যে সে আজকে, মানে ওর চিন্তা এটাই যে এতদিন কোনোদিন কথা বলিনি, আজকে কথা বলতেছি ডাইরেক্ট। কলি রেডি হইতেছে, এদিকে ও আমাকে আবার বলতেছে, সাবধান করে দিচ্ছে, সাবধানে থাকিস, আজকে বাসায় আইসা এতদিন যা দেখোস নাই তুই আমার সেই রূপ আজকে দেখে ফেলবি, তোর আজকে কি করুম জানি না। আইসা জানি তোর না দেখি, তোর যদি দেখি আর চোখের সামনে যদি পড়স তুই, তোর খবর আছে আজকে। আচ্ছা, আমি চিৎকার করে হাসতেছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে ওই টাইমে, ওইটা শুই না। বললাম থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, যে কথাটা আমার ভিতরে ছিল আমি বলতে চাইছিলাম সেটা আল্লাহ আপনার মুখ দিয়ে বের করছে, তার মানে আল্লাহ আমার ডাক কবুল করে নিছে অলরেডি। আমি মনের ভিতরে কথাটা ধারণ করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে যে আপনার আমার এই শেষ দেখা, আর দেখা হবে না। আপনি বলুন না যে আপনি যেন আইসা আমার না দেখেন, একটু সমস্যা হবে, এটা তো পরের সাবজেক্ট, আইসা যেন না দেখেন। আর আমিও বলতেছি, এটা আমার মনে ছিল যে আপনার মুখ আমি আর দেখতে চাই না। আপনাকে মানে ভালোবেসে তার পরবর্তীতে ঘৃণা করে যদি আমার বেঁচে থাকা সম্ভব না হয়, আমি যদি আত্মহত্যা করতে বাধ্য হই, আমি যদি আপনার ভালোবাসার কাছে হেরে গিয়ে আপনার এত জঘন্যতম চেহারার কাছে, মানে এটা আমার মনে না থাকে, ওইটাই মনে থাকে, তাহলে তো অবশ্যই আমি হেরে যাব, আমি আত্মহত্যাই করব। একদিকে ঘৃণা একদিকে ভালোবাসা, দুইটা নিয়ে আমি বাঁচতে পারবো না। কাজেই তখন আপনি হয়তো ছেলেদের পাবেন, না হলে ছেলেদের মুখও দেখতে পারবেন না। আপনি এতদিন আমাকে যত যা দিচ্ছেন সবকিছুর একটা, মানে আজকে একবারে আমি আপনাকে শোধ দিচ্ছি, বলে গেলাম যে আর কোনোদিন আপনি আমার মুখও দেখবেন না, ওদের মুখও দেখবেন না। বাবা হয়েছেন ঠিকই, তবে বাবার ডাক আপনি শুনতে পারবেন না, এটাই হচ্ছে আপনার জন্য শাস্তি। বলে চলে আসলাম। ও চলে গেল, ও চলে যাওয়ার পরে আমি চলে আসলাম ওদের নিয়ে। কিচ্ছু আনিনি বাসা থেকে, একটা মানে বাচ্চার কাপড়ও নিয়ে আসিনি। কোথায় গেল? গোপালগঞ্জ যাওয়ার জন্য আপনার যে বাস স্টেশন, ওইখান থেকে হচ্ছে আপনার কি যেন ইউনিক কাউন্টারে গেলাম, ইউনিকে উঠলাম। ইউনিটে উঠে ঢাকা থেকে তারপরে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে বাড়িতে তো আম্মু আর ভাইয়া ঢাকা ছিল, ভাইয়াকে নি ভাইয়ার কাছে আইসা পরে আম্মুর কাছে গেলাম। এদিকে আমি আসবো কিনি, আমার কাছে তো চার পয়সা নেই। নাক ফুলটা বিক্রি করে দিলাম 500 টাকায়, 450 টাকা ছিল তখন ভাড়া, এখন কত জানি না, বাকি ছিল 50 টাকা। আমি লাইফে মানে এই দিনটাই 50 টাকার কথা, মানে কি কি নিয়েছি এটা আমি জীবনে ভুলতে পারবো না। লাইফে কত টাকা কত ভাবে ভাঙি না, মনে থাকে না, হাজার হাজার টাকা ভেঙে ফেলি কিন্তু মনে থাকে না। কিন্তু এই টাকাটার কথা আমি জীবনে ভুলবো না, কিভাবে ভেঙেছিলাম। আমার সাথে একটা ছোট বাচ্চা আছে, কোলে বাচ্চাটা তো দুধ খায়, ও তো আর কিছু খেতে পারে না, বাট ও তো ভাত টাত এইটা ওইটা খায়। ও সকালে না খেয়ে বের হইলো, আমিও বের হইলাম না খেয়ে।
আমারটা বাদ দিই বলতে আবার বাদ দেওয়াও যাবে না, কারণ মা যদি বাচ্চা দুধ খায় তো মা না খেয়ে থাকলে বাচ্চার উপরে মানে এটার তারপর প্রভাবটা পড়ে। ওইদিকে আমি ওর জন্য নিলাম 20 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কিট, আর 30 টাকায় নিলাম একটা পানির বোতল। টাকা শেষ। উঠলাম বাসে, চলে আসলাম। আসার পরে ভাইয়ের সাথে দেখা হয়েছে, বাড়ি পর্যন্ত আবার গেলাম। মানে সে রাত হয়ে গেছে, সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু গাড়িতে। দুটো বাচ্চার তো রক্ত আমাশা হয়ে গেছে। আমি চাইছিলাম আসার সাথে সাথে ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, কিন্তু সেটা আর হলো না। 3 দিন সময় লেগে গেছে। পরের দিন মানে রাত হয়ে গেছে, তো পরের দিন সকালে উঠে বাচ্চাদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি ডাক্তারের আপনাকে কাছে ফোন নিয়ে। দিল, উনি বাসায় এসে না কোনো যোগাযোগ করেন? আপনার কাছে তো মোবাইল ছিল। আমার কাছে কোনো ফোন ছিল ছিল না, না। আমার কাছে শুধু আমার আম্মু ভাইয়ের নাম্বারগুলো লেখা ছিল। আমি ওর ফোন কেন বাসা থেকে নিয়ে আসবো? আচ্ছা, কিন্তু উনি কি আপনার মা বাবার সাথে বা ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলেন যে আপনি আসছেন কিনা বা কি? ওকে, ওকে কেউ পাত্তা দিত না আমার ফ্যামিলিতে। আচ্ছা। হয়তো আমার বাবার সাথে যে ঝগড়া করেছিল, আমার মনে হয় যে এটাই মনে হয় দেশ মিটাইছে আমার উপর। তারপরে কি হলো? বা এটাই হয়তো ভালোবাসার নিয়ম ছিল তখন। এরপর চলে আসলেন সন্তান। চলে আসলাম, আসার পরে বাচ্চা দুটো রক্ত আমাশা হয়ে গেছে। ওদের নিয়ে পরের দিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, তারপরের দিন মানে 3 দিনের দিন আমি মানে ওই দিন ডাক্তার কাছ থেকে এসে রাত্রে শুয়ে মাকে বলতেছি, মা কালকে তো একটু দরকার, সোহেল রে আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতে চাই, আমার একটু তুমি এসে নিয়ে যাও, কোর্টে নিয়ে যাও। আচ্ছা, মা বলতেছে আচ্ছা ঠিক আছে, তো কাকারে সকালে উঠে ফোন দিবনি, তো কাকা কালকে আসে কিনা জিজ্ঞেস করি, উকিল বাড়ি থাকলে অবশ্যই ওনার দিয়ে করাই ফেলবো। আমার একজন আঙ্কেল ছিল, উনি ছিল। পরে যাওয়ার পরে আঙ্কেল জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তুমি বিয়ে করলো একা একা, ছাইরাও দিতে চাচ্ছ নিজে থেকে, মাঝখান থেকে আমার ভাইদের তো খাইছো, আচ্ছা। নুরু ভাইদের তো খেয়ে ফেলছো, তাহলে কি বিয়েটা মানে ছাইরেই যদি দিবা, বিয়েটা করছি না কেন? নুরু ভাই মানে মৃত্যুটার জন্য সেটা হয়ে গেছে সম্পূর্ণ, এখন সংসারের দরকার নেই কোনটা? আর নাহলে বল কি করছে, ওর 14 গোষ্ঠীর মানে জেলের ভাত খাওয়াবো। কিন্তু আমি ওর মানে ব্যাড সাইড গুলো না বলতে আমার খুব কষ্ট হতো, আমি পারতাম না, মানতে পারি না আমি এগুলো যে আমি বলবো, আমি মেনে নিতে পারি না। তারপরে আমি জাস্ট একটাই কথা বলতেছি, কাকা তুমি ডিভোর্স লেটারটা পাঠায় দাও, 5 লাখ টাকা দিয়ে জীবন যাবে না আমার, আমি ওই টাকাও চাই না, ওরেও চাই না। আমি চাই না আমার আবার নেক্সট আরেকবার দেখা হোক, ওর মুখটা আমি দেখি বা আমার মুখটাও দেখুক, আমি আর চাই না এটা। ওকে থানায় নিলাম, কোর্টে তুললাম, ওকে হ্যাস্ত ন্যস্ত করলাম, ওর ফ্যামিলি মানুষের সামনে মাথা নত করলো, ও নত করলো। এত কিছুর পরে আমার লাভটা কি? আমার সেই ভালোবাসাটা, আমার সেই বিশ্বাসটা তার প্রতি সব ফিরে আসবে? এগুলো ফিরে পাবো? ওই রাত্রে দেখা সিনটা কি আমার মেমোরি থেকে মানে আউট হবে? তাহলে কি লাভ হলো আমার? এগুলোই তো এনাফ, আর কিচ্ছু লাগবে না। রাইট। যদি ও অপরাধ করে থাকে, বিচারের জন্য উপরে একজন ঠিকই আছে, তার বিচারে ভুল নাই, সে ঘুষখোর না তো। আল্লাহকে কেউ ঘুষ দিতে পারে না, রাইট। সে ন্যায় ন্যায্য বিচারে অটল। কাজে ও যদি অপরাধ করে থাকে, ও ফল ঠিকই আল্লাহ দিবে, আমি বিশ্বাস করি। কিন্তু আমি সেই ফলটা দেখতে চাই না, আমি সহ্য করতে পারবো না হয়তো। যার জ্বর হলে আমি কান্না করতে করতে মানে তারপর কি হলো? চলে আসলাম। আসার পরে আমি 2-3 মাসের মতো ভালো ছিলাম। একা থাকলে মানে আমার কোনো ফিল হতো না যে আমি একা আছি, আমার কোনো একটা সঙ্গী প্রয়োজন, আমার একটা মানে একাকিত্ব বোধটা হতো না। আচ্ছা, 2-3 মাস পরে এই যে আপনি এখন যেখানে বলছেন, এই 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 সালটা কখন, কত সালের কথা বলছেন? এটা হচ্ছে আপনার আজ থেকে 5 বছর আগে। বছর আগের কথা। আচ্ছা, 5-6 বছর আগের কথা। 6 বছর আগে। তার মানে তখন আপনি সিঙ্গেল মাদার, ডিভোর্স হয়ে গেছে? সিঙ্গেল বলতে 2টা ছেলেই তো, ছোট ছেলেটা তখন
হ্যাঁ মানে আপনার তখন মানে আপনার তখন হাজবেন্ডের সাথে কি আপনার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, আমি 3 দিনের দিন ডিভোর্স ডিভোর্স দিয়ে হয়ে দিলাম। গেছে এবং তিনি ডিভোর্স একসেপ্ট করে নিয়েছেন। আচ্ছা গেল, এবার আপনি একা আছেন, তারপরে কি হলো? তারপর 2-3 মাসের মতো প্রায় মানে কোনো কিছু ফিল হতো না, কাউকে আমার প্রয়োজন এরকম মনে হতো না। 2-3 মাস পর থেকে যখন আমি দেখলাম যে না, আমি কেমন মেজাজ খিটখিটে হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ভাইয়া ভাবিদের সাথে কথা বলি না সেরকম, মানে সবার সাথে একটা পারিবারিক সম্পর্ক কাউকে ভাল লাগে না, পরিবারে কাউকেই ভাল লাগে না, বাচ্চা কানলো বিরক্ত লাগে, আচ্ছা মানে কেমন যেন একটা একাকিত্ব বোধ হয়। আচ্ছা কেন হচ্ছে এটা আমি বুঝতে পারলাম, আমি মানে নিজের মনে মনে খোঁজার চেষ্টা করলাম এটা আসলে আমার মানে কি প্রয়োজন, কি ইচ্ছা হচ্ছে আমার। তারপর চিন্তা করলাম না, আমি ভুল করতেছি। এরকম ফিল হতে হতে একটা সময় আমি হয়তো আবার এরকম কোন শরীরের চোখের ছলনায় পা দিয়ে ফেলতে পারি। আচ্ছা এই মানে চান্স আর কাউকে আমি দিব না। আমাকে নেক্সট কেউ আঘাত করবে, ভালোবাসার নাটক করবে, এই চান্স আর নেই। ওকে কিন্তু এরকম আমার ফিল হইতে হইতে একটা সময় আমি মানে সজ্ঞানে থাকবো না, কোন একটা পদক্ষেপ আমাকে নিতে হবে। ওকে অনুপ কুমার নামের একটা ডাক্তার আছে, হিন্দু হোমিওপ্যাথি ডাক্তার, গোপালগঞ্জে। তো আমি ওনার এখানে যাই, পরিচিত ডাক্তার ছিল, তো বাচ্চাদের ওষুধ টষুধের জন্য যাইতাম, দেখতাম যে না উনি খুব ভালো কাজ করে ওনার ওষুধটা। গিয়ে আমি বললাম, অনুপদা আমি একটা দরকারে আসছি, একটা কাগজ কলম দেন, আমি লিখে দিচ্ছি। মানে মুখে বলার মতো তখন মানে এখন যেমন ইজিলি আমি কথা বলতে পারি, ওই টাইমে একটা ছেলের সাথে যে ইজিলি কথা বলবো মানে এরকম একটা ইয়া ছিল না। তো লিখে দিলাম যে অনুপদা আমার নারীত্বটা আজীবনের জন্য, সারা জীবনে আমার ফিল হবে না, মানে কোন পুরুষ সঙ্গে আমার প্রয়োজন হবে না, এরকম কোন ঔষধ আমাকে দেন যেটা সেবন করলে আমার লাইফে আর কখনো কাউকে প্রয়োজন হবে না। সে চেতে গেছে আমার উপরে, বসা থেকে দাঁড়া পড়ছে, তুমি কি আমার কষাই মনে করছো? আমি কি ডাকাত নাকি? আমি কি মানুষ জবাই করি? আমি ডাক্তার, মানুষ বাঁচানোর চেষ্টা করি। এটা সৃষ্টিকর্তার দ্বারা, এটা কখনো ধ্বংস করা সম্ভব না, আচ্ছা একমাত্র সে পারবে, আমি পারবো না। হ্যাঁ, এতটুকু করতে পারি যে তুমি যতদিন দিয়ে না করো ততদিন তোমার মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য তুমি একটা ওষুধ মানে 2টা ওষুধ বলতেছি, লিখে দিচ্ছি, এই ওষুধ 2টা নিয়ে নাও, খাইতে থাকো। যখন তোমার মনে হবে না তুমি বিয়ে করবা, কাউকে ভালো লাগছে, কাউকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চাও, বিয়ের পরে তুমি ওই ওষুধটা খাওয়া ছেড়ে দিও, তোমার আবার যে নারীত্ব সেটা আবার ফিরে আসবে, বরঞ্চ তার থেকে বেশি কিছু পাইতে পারো। তো আমি বললাম যে আমার তো আর ফিরে আসার দরকার নাই, ওইটা পরের হিসাব। এইটা আউট হয় কিনা আমার, মানে আমি কোন নারীত্ব আমার ভিতরে থাক, আমি কোন ছেলেকে আমার বলে ভাবতে পারি, এমনটা যেন না হয়। আচ্ছা আমি একটু দর্শকদের জন্য ক্লিয়ার করতে চাই, বিষয়টা হচ্ছে আপনি মানে ওই সময়টাতে যেটা চাইতেন আমি সেটা ছিল ওষুধটার নাম বলি না, আপনি ওষুধটার নাম বলবেন না প্লিজ, এটা বলা যাবে না। আমি আপনাকে সহজ ভাবে বলি, যেটা হচ্ছে যে আপনি যেহেতু আপনি তখন আপনার হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে এবং কিছুদিন থাকার পরে আপনার কাছে মনে হচ্ছিল যে আপনি ফিজিক্যালি আর কারোর সাথে ইনভলভ হবেন না, এবং এই কারণে একটা মেডিসিন খুঁজতেছিলেন, তাই তো? হ্যাঁ। এবং সেটার জন্য ডাক্তারের কাছে যান যে আপনার জন্য কোনো ফিজিক্যাল নিডের প্রয়োজন না হয়, Problem, হ্যাঁ। তাই তো? এবং এরপরে ডাক্তার একটা ওষুধ দিল এবং সেটা আপনি খেলেন। কথা আছে ভাইয়া, জি এই বিষয়টা আমি মানে হাইড করতে চেয়েছিলাম একবার, ভাবলাম যে না এটা বলাটা মানে কেমন লজ্জাজনক, কিন্তু আবার চিন্তা করলাম যে এটা লিসেনারদের জন্য একটা মেসেজ জি যে ওরা মানে লাইফে অনেকে, এখন কিন্তু বন্ধুর সংখ্যা বেড়ে গেছে, একটা মেয়ের অনেকগুলো ছেলে বন্ধু হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু একবারও কি ভাবে যে আগুন মোমের কাছে আপনি মেসকাঠি ধরছেন, সেটা জ্বলবে না, এটা হতে পারে না। আপনি মোমটাকে চুবাই নিয়ে আসেন পানিতে, আনার পরে আগুনে ধরবেন, হয়তো প্রথমে চিরচির করবে, জ্বলতে চাবে না, পরবর্তীতে ঠিকই জ্বলবে, কারণ তার ধর্ম আগুন পেলে জ্বলা। ওকে কাজে নারীত্বটা মানে নারীত্ব এমন একটা জিনিস, সেটা থাকা মানে
আচ্ছা, যতই না না বলুক একটা পর্যায়ে মানে আপনি ফিল করছেন যে সামহাও আপনার দ্বারা আবার কোন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটা হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক। সো তারপরে কি হলো? এরপর আপনি সেই ওষুধটা নিয়মিত খাওয়া শুরু করলেন। হ্যাঁ, তারপরে মানে আমি তো তখন মানে একরকম একটা ছেলে মানুষ বলা চলে আমাকে। এক পর্যায়ে মানে ঢাকাতে আসার পর যখন চাকরি করি তখন আমাকে সবাই ভাই বলেই ডাকতো। আচ্ছা, যার সাথে বিয়ে হয় উনি এই নামটা তুলে দেয়, ভাই নাম ধরে। তারপরে কি হলো? কবির ভাই বলতো সবাই আমাকে। জি, ঠিক আছে, আবার লেখালেখি করতাম তো এই জন্য বলতো আর কি যে কবি ভাই। ওকে, তারপর কি হলো? তো আমি আম্মুকে বললাম, আম্মু আমি বসে থাকবো কেন, কিছু একটা করি। প্রতিবন্ধীর মতো হাত পা নিয়ে বসে থাকাটা আমার ভালো লাগে না, ঢাকা চলে যাই। তো চলে আসলাম। আসার পরে আমার একটা সিঙ্গার বান্ধবী ছিল, জি, দিশা নাম, ওর সাথে রুম শেয়ার করি। এই দেখেন ঢাকা শহরে আরেকটা ব্যাপার আছে যে একটা সিঙ্গেল মেয়েকে কেউ বাসা দিতে চায় না। এটা ছেলেদের ক্ষেত্রেও আছে এই প্রবলেমটা। তারপরে কি হলো? একটা ছেলে বন্ধু বাসায় গিয়ে থাকতে পারে, জি, মেয়েটা কোথায় যাবে? ওকে, একটা ছেলে সারাটা রাত যদি হাঁটতে হাঁটতে বা কোথাও বৈশাখ মানে সেই সিকিউরিটির ব্যাপারটা ব্যাপার আছে। নেই, ওকে, হ্যাঁ, সে মারামারিও করতে পারবে। ওকে, একটা মেয়ে কি করবে? ওকে, তারপর তো ওর সাথে কিছুদিন থাকি আর এদিকে চাকরি খুঁজি। তো একজনের মারফতে ও মানে এখন আমার যিনি হাজবেন্ড ওনার সাথে পরিচয়টা হয়। উনি একটা মিডিয়া লাইনেই আছেন। জি, ওনার নাম হচ্ছে রহমান। ওকে, তো ওনার সাথে পরিচয়টা হয়, খুব সম্মানীয় একজন ব্যক্তি, তো সিনিয়র পার্সন, জি, বয়সে মানে কাজে কর্মে সমস্ত দিকে সবার শ্রদ্ধা মানে পাওয়ার মতো একজন, ওকে, সবারই শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার মতো একটা লোক। আচ্ছা, চরিত্র মানে সমস্ত দিকে সে অনেক গুণ। তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে ওনার অফিসে চাকরি নেওয়ার পরে সেখানে চাকরি করতে থাকি। আমি খুব অবাক হতাম মনে মনে, মানে ওনাকে অনেক পছন্দ হয়েছিল এই জন্য যে আসলে অনেক সুন্দর, মানে দেখতে ফর্সা, অনেক ভালো স্মার্ট, অনেক ছেলে যার সাথে দাঁড়ালে হয়তো আমাকে মানাতে পারে বা আমার থেকে আরো বেশি মানে মনে হতো যে না আমি তার কাছে কিছু না। এমনও বিশাল একটা ভালো ভালো বডি ফিটনেস ছেলেরা আমার সামনে এসে আমাকে প্রপোজ করেছে। আমি হাইসে উড়াই দিচ্ছি, কারণ আমার তো মানে ওরকম কোনো ইয়া নেই, ফিল নেই। আমার সামনে যদি মানে 3 রাত বৈশা থাকে, আপনার মধ্যে কোনো feelings আমার create হলো না? মনটাকে নরম করার চেষ্টা করে পারবে না। আচ্ছা, আমার মায়ের মতো হবেই না। ওকে, তো কিন্তু ওনার যে চরিত্রটা জি, আমার মানে বেশি বিরক্ত লাগতো এই বিষয়টা। আমাকে প্রপোজ করে, এ তো আমার থেকে ভালো কত মেয়ে আছে, দেখলেই প্রপোজ করার অভ্যাস এদের। আমার মাথায় কিন্তু ওই যে একটা ব্যাড সাইড ঢুকে গেছে, ওইটাই আছে। আর এদের বিষয়টা নিয়ে ওরকমই তো মনে হচ্ছে যে এরা ভালোবাসতে জানে, 2 দিন পর ভালোবাসা ছুটে যাবে, যারা হয়ে গেছে। বাট ওনার ব্যাপারটা, উনি কিন্তু দেখতে কালো, আচ্ছা, বয়স হয়তো একটু বেশি, বাট আমার চোখে উনি মাইন্ড করবেন না, মানে আপনার তো মানে প্রাপ্তবয়স্ক হয়তো জি, 25-26 বছরের যে প্রাপ্তবয়স্ক মানে ইয়াং একটা ছেলে, আমার চোখে তাদের থেকে বেশি ভালো উনি। বাহ, চমৎকার, সব দিকেই আমার হাজবেন্ড, মানে আমি খুব হ্যাপি। মাশাআল্লাহ। তো আমি অবাক হতাম এটা দেখে যে উনি, আমি এক জায়গায় বসে দেখা যাচ্ছে 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, আরো লোকজন আসছে যাচ্ছে, বাট উনিও বসা আমিও বসা, সবাই আমার দিকে কাজ ফেলে হয়তো তাকায় ছিল অনেকক্ষণ, বাট আমি খেয়াল করছি, কিন্তু উনি ফোন করেও তাকাইতো না। কথা হচ্ছে ইজিলি কথা বলতেছি, কোনো ব্যাপার না।
আর তখন তো আমি দেখতে সেরকম ছিলাম, বাট এখন আমার মানে মাথা টাথা ফাইটে গেছে, অনেক কিছু হয়েছে আমার লাইফে, সেগুলো থেকে আমি সব দিকে ভেঙে গেছি। আর যার গায়ে এভাবে করে অত্যাচার করা হয়, গরম ডাউল ঢেলে দেওয়া হয়, উত্তানো ডাউলটা আমার মাথার উপর ঢেলে দিছে। আচ্ছা, পুষ্প, আবার আমরা আপনার কাছে আসবো, আমরা একটু দর্শকদের কাছে যাবো, তারপর আবার আপনার কাছে আসবো আপনার গল্পে। বন্ধু যারা শুনছেন জাগো এফএম 94.4 চলছে প্রাণব লাভ স্টোরি। আজকের গল্পটা কিন্তু পুষ্প, এবং পুষ্প এসেছে আমাদের এই ঢাকা শহরের একটি জায়গা থেকে, এবং সে কিন্তু একজন হাউস ওয়াইফ। তো সে তার জীবনের প্রথম বিয়ের কথা বলেছে, প্রথম প্রেমের কথা বলেছে, এখন তার জীবনের পরবর্তী আরেকটা জীবন, এবং সেই জায়গাটায় কিভাবে প্রেম ভালোবাসা এলো সেই গল্পটা শুরু করেছে। তারা একটু আপনাকে জানিয়ে রাখি, হালকা কিংবা ভারী যে কোনো খাবারের সাথে নিজেকে সবসময় 100% ফুল রাখতে সাথে রাখবেন প্রাণাপ, আর লাইফের প্রত্যেকটা মুহূর্তকে উচ্ছ্বাসে ভরপুর করে তোলার জন্য প্রাণাপ 2 লিটারের সাথে এখন প্রাণ লাগছে 170 মিলি একদম ফ্রি। প্রাণাপ, প্রাণ খুলে মনের কথা বলো। মনের কথা বলার জন্য যেমন পুষ্প আজকে এখানে এসেছে, জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে জীবনের অনেক চরম সত্য কথাগুলো তিনি স্বীকার করে যাচ্ছেন, অনেক স্পষ্ট ভাবে বলছেন। হয়তো আপনার ভালো লাগছে, নয়তো নয়, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা কিন্তু এই ধরনের স্টোরিগুলো আপনাদের কাছ থেকে চাই। যদি আপনাদের মধ্যে কোনো পুরুষ বা কোনো নারী, কোনো পেশাজীবী মানুষ কিংবা গৃহিণী অথবা কোনো স্টুডেন্ট যিনি দীর্ঘদিন ধরে বুকের ভিতরে এই ধরনের চাপা কষ্টগুলো রেখে দিয়েছেন, যেখানে ভালোবাসার সম্পর্কটা রয়েছে, অর্থাৎ প্রাণাপ লাভ স্টোরি অনুষ্ঠানটা যেখানে ভালোবাসার গল্পগুলো আমরা তুলে ধরি, যদি আপনাদের মধ্যে কেউ এই ফেসবুক লাইভটা আজকে দেখেন বা কালকে দেখেন, দেখার পরে যদি মনে হয় যে আমার জীবনের গল্পটা তাহলে আমি কেন বলছি না, যেমন পুষ্প আজকে শুরুতেই বলেছে যে ওর জীবনে যে ভুলগুলো ও করেছে সেগুলো স্বীকার করতে চায়, এবং আজকে ও গল্পের আকারে অনেকগুলো জিনিস সে স্বীকার করে ফেলেছে। সো এই ভুলগুলো যদি আজকের কোনো একটা মেয়ে, সে হয়তো ক্লাস হয়, সেই ইচ্ছেটা যদি থাকে, তাহলে এখনই মোবাইলের ম্যাচ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RLS স্পেস দিয়ে নিজের নাম লিখুন, নিজের লোকেশন লিখুন, এবং আপনার প্রফেশনটা লাগবে, আপনি কি করেন। এবার নিজের মোবাইল থেকে সেই কথাগুলো লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে, অর্থাৎ 26969 নাম্বারে। শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন করবেন যারা এখানে আসতে চান। অনেকে দেখলাম যে RLS এ লিখেছেন, ভাই আজকে গল্পটা ভালো লাগছে, আমি মানে অনেকে লিখেছেন আমি আসতে চাই। এই কথাগুলো বলার দরকার নাই। আপনার শুরুতে RLS, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ফেসবুকের থ্রুতে যারা দেখছেন, তাদের মধ্যে যারা আছেন তারা কিন্তু স্ক্রলে দেখতে পাচ্ছেন, নিয়মটা বারবার লেখা হচ্ছে সেখানে। এরপরও যদি বুঝতে না পারেন, আপনারা যারা আমার ভেরিফাইড পেজটা জানেন না, তাদের জন্য বলছি, আর যে স্পেস করার যোগ্য হয় অবশ্যই আপনাকে নিয়ে আসবো। এই গল্পগুলো কাউকে হেয় করার জন্য নয়, এই গল্পগুলো আমরা প্রচার করি আমাদের মতো যারা হয়তোবা সেম ভুলটা করে এসেছে। যেইখানে পুষ্পর প্রথম দিকে, পুষ্প যখন এই ভুলটা করলো, তার ফ্যামিলি যদি তাকে আরেকটু সময় দিত, তার সাথে কথা বলতো, হয়তো পুষ্পকে তার জীবনের এত কঠিন সময়গুলো পার করতে হতো না, সম্ভবত তার জীবনটা অন্যরকম হতে পারতো। তো আমি আজকের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনছেন, তাদেরকে বলবো যে গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেসবুকে তো আমি দেখেছি আর্য উদয় দেখতে পারে যে এরকম একটা শো হয় বাংলাদেশে কোনো একটা রেডিওতে, আমরা কিন্তু সেই মানুষটার থেকেও বরং এটাকে আড়াল করে রাখা, যে এই ধরনের বিষয়গুলো হতে পারে, তাকে যদি না জানতে দেওয়া হয়, তাহলে হয়তো বা তার কিউরিয়াসিটি থেকে এর চেয়েও ভয়ঙ্কর কাজ করে আসবে, হয়তো কোনোদিন সাহস পাবেন আপনাকে বলবার। তো তার সাথে, আপনার সন্তানের সাথে, আপনার ছোট ভাই বোনের সাথে বিষয়গুলো শেয়ার করেন। এটা এমন কোনো বিষয় নয় যেখানে আমরা এটা মানুষের সামনে তুলে ধরা যাবে না। যদি সেটা হতো তাহলে নিশ্চয়ই জাগো এফএম 94.4 এই অনুষ্ঠানটা প্রচার হতো না। তো যারা তোমরা দেখছো আমার লাইফটা, তোমাদের কাছে ধন্যবাদ যে আমি কিছুক্ষণ আগে বলার পরে একটা বাজে কমেন্ট তো তোমরা আর করছো না, এটার জন্য আমি কৃতজ্ঞ আমার লিসনারদের কাছে। বাকিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা লাইফটা দেখছেন, প্লিজ, আমাদের হাতে সময় আছে আর 25 মিনিট। এই 25 মিনিটে প্রত্যেকে একটা ছোট্ট দায়িত্ব কাঁধে নেন, সেটা হচ্ছে আপনি ভিডিওটা দেখার আগে 10টা গ্রুপে শেয়ার করেন। 10টা করে গ্রুপে প্রত্যেকে যদি শেয়ার করেন, এই ভিডিওটা প্রচুর শেয়ার হয়ে যাবে। যে পেজ থেকে দেখছেন সেখান থেকেই আপনি 10টা টাইমলাইনে শেয়ার করেন, 10 জন ফ্রেন্ডকে সাথে শেয়ার করেন, 10টা গ্রুপে শেয়ার করেন। এই শেয়ারটা দরকার, ভীষণ দরকার। আমরা হয়তো কিছু রাত জাগা মানুষ এখন অনুষ্ঠানটা দেখছি, বাকি মানুষগুলো কালকে দেখবে, নয়তো পরশু দেখবে, কিন্তু ভিডিওটা যদি শেয়ার না হয় দেখবে কি করে? তাই তোমাকে বলছি, তোমার জানাশোনা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে ভিডিওটা শেয়ার করে ফেলো। হয়তো পুষ্পর মতো এই ঘটনা তোমার আমার কারো না কারো ঘটবে, কেউ না কেউ ঘটাচ্ছে, হয়তো আমার ছোট ভাই, নয়তো তোমার ছোট বোন, কিন্তু আমরা চাই না তাদের জীবনটাও পুষ্পর মতো নষ্ট হয়ে যায়। আমরা যাই পুষ্পর কাছে, শুনি তারপর কি হলো। তো তারপর মানে তাকে আমি মানে এটা ফলো করতাম যে লোকটা তো একদমই অন্যরকম একটা চরিত্রের লোক, খুবই চরিত্রবান। তার সামনে আমি কেন, যে কোনো মেয়ে বসে থাকলে দেখা যাচ্ছে যে কোনো পরি এসে বসে থাকলেও সে একটা বাজে নজরে তাকাচ্ছে না, তাকাবে না। অন্যরকম একটা লোক। তো কাজের ভিতরে এতটা মনোযোগী, কাজকে এতটা প্রধান মনে করে,
সে তার প্রফেশনের জন্য তার জীবনও যদি চলে যায়, নো প্রবলেম, সেটা কেয়ার করে না। খুব ভালো লাগে তার ব্যক্তিত্ব, তার চলাফেরা, তার মানুষের প্রতি যে একটা ভালোবাসা, একটা দয়া। তার পকেটে ধরেন 500 টাকা আছে, সর্বশেষ বাসা যাচ্ছে, এখন সিগারেট নিবে, বাসার রিক্সা ভাড়া, এতটুকুই। এই 500 টাকা উনি হয়তো দেখা গেছে একজন অসহায় লোক আসছে, ব্যাস উনার পকেট একদম ঝাইরা, হ্যাঁ 10 টাকা হয়তো লাগবে না যে রিক্সা ভাড়াটা নিতে হবে, যাইতে হবে আমার বাসা অব্দি। এই 30টা টাকা আর 14 টাকা বা 15 টাকা দিয়ে একটা সিগারেট নিতে হবে, এতটুকু উনি রাখার কথাটা আমার মনে থাকে না, এমন একটা লোক। তো এমন করে ঝাইরা দেওয়ার পরে তখন যখন রিক্সা ভাড়া দেওয়ার সময় দেখে যে না টাকা শেষ, তখন বাসায় ফোন করে বলে বাসা থেকে কাউকে টাকা দিয়ে লিফটের নিচে একটু নাইম আসতে বলো। আচ্ছা, আর দারোয়ানকে বলা যায় যে ওনার যাইতে দিও না, একটু বসাও, টাকা আসতেছে। ঠিক আছে, তো এরকম একটা লোককে শ্রদ্ধা, ভক্তি সমস্ত স্থানে দিতে দিতে একটা পর্যায়ে তাকে ভালোবাসার স্থানে কখন নিয়ে এসেছিলাম আমি নিজেও জানি না। মুগ্ধ হয়ে যেতাম তাকে দেখতে। তার লাইফস্টাইলটা অন্যরকম একটা ব্যাপার। এত মানে সে 3টা বাড়ির মালিক, মানে একদমই কোটিপতি একটা লোক। তাকে দেখলে মনে করবেন কি জানেন, গ্রাম থেকে মনে হয় আজকে এসেছে। আচ্ছা, না তার মানে যে এটা যে না সে দেখতে হাবা হাবা না, তা না। মানে একটা দামি শার্ট, একটা হাতে ঘড়ি টড়ি, মানে বিশাল একটা ব্যাপার নিয়ে চলে না, বাজারও নিয়ে চলে না, বাট তার গাড়ি আছে। সে একদমই নিম্নভাবে বাচ্চা চলাফেরা করবে, রিক্সায় যাবে, মানে অটোতে যাবে, এভাবে চলবে। আচ্ছা, কিন্তু মানুষকে দেওয়ার বেলায় কিপটামি নেই তার, একদম উজাড় করে দিবে সে যেই হোক। আমি মাঝে মাঝে বলি যে আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো আমার ভাগ্যটা আরো ভালো হতো। বলে কেন? তখন তো আপনার এই যে যারা মামা ডাকে, ভাইয়া ডাকে, কতজনে আছে, কত কিছু ডাকে, এই ছেলেগুলো তো আপনার সাথে দিন রাত 24 ঘন্টা কাটাচ্ছে, আমার হিংসা লাগে। আমি কেন ছেলে হই নাই? ছেলে হলে তো 24 ঘন্টা দেখতে পারতাম লোকটাকে, বাট এখন তো চোখে হারাই। যেটুকু সময় না দেখি সেটাই মনে হয় যে হয়তো প্রাণটা আমার থেকে একটু দূরে আছে। ভালোবাসাটা বুঝি আমি এর থেকেই। আমি একবার মাথা ফেটে গিয়েছিল, তারপর অনেকবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, মাথা ঘুরে পড়ে, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যেভাবেই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হওয়ার পরে রাগ বেশি, তো এই জন্য যে ব্যাপারগুলো হয়। উনি ওনার কাজকর্ম, যে মানুষটা কাজ দেখে একটা সেকেন্ডের জন্য, ওনার কিন্তু আরেকটা ওয়াইফ আছে, ওনার একটা সন্তানও আছে, উনি আরেকজন ওয়াইফ আছেন। মানে এটাকে আপনি জানতেন? জানতাম। আসলে আমার তো দুনিয়াতে একরকম সে ছাড়া কেউ নেই বললেই চলে। আচ্ছা, এই জায়গাটায় তাহলে আমাকে না পুষ্প, এবার তাহলে আমাকে কিছু প্রশ্ন করতে হবে। মানে এটা আপনি কি তাকে তার সাথে আপনার পরিচয়টা কাজ করতে গিয়ে? পরিচয়টা তো কাজ করতে গিয়ে ভালো লাগে, সেটা কিন্তু আমি ভিতরেই রেখেছেন বলিনিটা। আচ্ছা, এটা বলেছেন কতদিন পরে? আমি বলিনি, সেও কিন্তু আমাকে হয়তো পছন্দ করতো, পরে আমি জানতে পেরেছি, কিন্তু সেও বুঝতে দিত না, চোখের ফাঁকেও বুঝতে, মানে আমি তার চোখের চাহনিতেও এক বিন্দু বুঝতে পারিনি কোনোদিন। আচ্ছা, কিন্তু আপনার এই যে সে বিবাহিত, এই ব্যাপারটা জানার পরে কি বিয়ে করেছেন, নাকি যে বিয়ে করার পরে জেনেছেন? আগেই জানতাম, প্রথম থেকেই জানতাম। আপনি প্রথম থেকে জানতেন যে উনি ম্যারিড? আচ্ছা, তারপরে কে আগে বললো বিয়ের কথা? বলি তো, এক সময় আমি অসুস্থ হয়ে পড়ি, আমার বাম সাইডের কিডনিটা মানে ইয়ে হয়, দুর্বল হয়ে যায়। পরীক্ষা করতে উনি নিয়ে দৌড়ায়, তো ডাক্তার ওনার সামনে, উনি আর আমি তো আর কেউ নেই যে উনি তাকে ভিতরে রেখে আমাকে ধরতে বলতে, সে বাইরে দাঁড়াবে, তা না। ডাক্তার বলতেছে যে
কি হয়? তো বলতেছে আমরা একসাথে, ও আমার অফিসে চাকরি করে, ছোট বড় বলতে পারেন, ছোট একটা ভালো বন্ধু বলতে পারেন, ওরে ভাই বলেই সবাই ডাকে। ও মানে একটা ছেলেদের মতোই আমাদের সাথী ভাই। তো বলতেছে মানে ওই যে কোন ছেলে আমাকে পটাইতে পারে না, এই জন্য ভাই বলে ডাকা শুরু করছে। তো ওনার সামনে বলতেছে যে দেখেন, আপনাকে ডিরেক্টলি বলতেছি না, আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন, আপনি কি এমন কিছু সেবন করেন বা এমন কিছু একটা ব্যবহার করেছেন কখনো যেটা আপনার লাইফের কোনো একটা অংশ মানে ধ্বংস করার জন্য, কোনো কিছু শেষ করে দেওয়ার জন্য? হ্যাঁ। বললো কেন, ছেলে মেয়ে আছে? বললাম হ্যাঁ 2টা ছেলে আছে, বাট উনি কি হয়েছে, চলে গেছে? বললাম না, মারা গেছে। মারা গেছে বলতাম কেন, না হলে অনেক কথা উঠে আসে, অনেক কিছু জিজ্ঞেস করে, ভালো লাগে না ব্যাপারটা। তো আমি ইয়ে করলাম ওইখানে, উনি বলল যে ওনারে বলল যে দেখেন, উনি যেটা খায় সেটা ওনার আর যদি 2-3 বছর খায়, উনি একটা ওষুধ খায়, যে ওষুধটা আর 2-3 বছর খাইলে হয়তো যাইতে পারবে তাড়াতাড়ি, কিডনি একটা জ্যাম হয়ে গেছে, এই ওষুধটার সাইড এফেক্ট। আর যত দ্রুত সম্ভব আপনারা যখন আসছেন পরিচিত বড় ভাইয়েরা, দেখে শুই না ওর জন্য একটা ছেলে দেখেন, ওকে বিয়ে দিয়ে দেন, তাহলে হয়তো বাঁচতে পারে। আর না হলে ও যেভাবে চলতেছে এভাবে চলতে চলতে খুব শীঘ্রই মেয়েটা চলে যাবে। তো আমি ওকে মানে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? আরে ভাই, হায়াত মোট যতদিন যার আছে সে ততদিন বাদ, এগুলো বাদ দেন, হওয়া কথা বলো, তুমি কি ওষুধ খাও বলো? এইগুলো শুনতে পারবেন না আপনি, শোনার মতো না, সমস্যা নেই বলেন। পরে উনি বলতেছে না তুমি ডাক্তার বিয়ের কথা বললো কেন? আমি বুঝতে পারছি, এটা বাদ দাও, বাদ দিয়া জীবনটাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করো, একজনকে নিয়ে পড়ে থাকো না। তোমার জন্য ভালো কেউ ওয়েট করতেছে হয়তো, এই জন্য হয়তো আল্লাহ তোমার জীবন থেকে এই অভিশাপটা দ্রুত তাড়াই দিছে। ভালো কিছু ভাবো, বাচ্চা 2টার জন্য তোমাকে বাঁচতে হবে, এইভাবে নিজের জীবনটা শেষ করে দিও না। অনেক কান্না করতেছে, তুমি বলো তোমার পছন্দের কোনো ছেলে আছে, আমি তার হাতে তোমার তুলে দিব, সে তোমার পছন্দ না করলে তার তুলে নিয়ে আসবো, সমস্যা নেই। তো আমি বললাম যে আমার বিয়ে দেওয়ার জন্য আপনার এত মাথা কেন? আমি বাচ্চা মরে থাক না আমার ভিতরে, আপনি কাঁদতেছেন কেন, আপনার চোখে পানি কেন, এইটা বলেন। তো যাই হোক, পরে বললাম হ্যাঁ আমার পছন্দের আছে একজন, কিন্তু সে ম্যারিড, সে বিবাহিত, এখানে মানে হবে না, সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব করে দেখাবো, তুমি বলো খালি। বললাম আপনাকে যতটা ভালো লাগে, আপনার দিকে যতক্ষণ তাকে থাকি এরকম কারোর দিকে তাকে থাকি না, এতটা ভালো কাউকে লাগে না। তো আমি জানি আপনি এখনই বলবেন যে এটা কি বললাম, ডিস্টার্ব করলাম, বাদ দেন। সত্যি কিন্তু তখন মানে একটু মানে হেলান দিয়ে বসা ছিল তো, সোজা হয়ে বসলো, বসে বলতেছে তুমি যাই না বলতেছো তো, আমার মানে তোমার ভাবি আছে, আমার বাচ্চা আছে, এগুলো সব জানো, তুমি জানো না? হ্যাঁ জানি, এই জন্যই তো বললাম দুষ্টামি করছি, বাদ দেন। দেখো হয়তো তোমাকে আমার ভালো লাগে, মনে মনে ভালো লাগতো, আমি কখনো প্রকাশ করি নাই, এই জন্য যে তুমি ভাবতে পারো আমি তোমার সুযোগের মানে সুযোগটা নিলাম, সেটা যেন না হয়, ভুল না বুঝো। তাই সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো,
তো এইভাবে একটা পর্যায়ে আমি বললাম যে না, আমি যদি বিয়ে তো করবো না ভেবেছিলাম, যদি বিয়ে হয় তাহলে আমি আপনাকে বিয়ে করবো, এছাড়া আমি কাউকে বিয়ে করবো না। এটা কিভাবে বলেন আপনি? যে তার একজন ওয়াইফ আছে, তার সন্তান আছে, আপনি একজন মেয়ে হয়ে এই কথাটা তাকে কিভাবে আস্ক করলেন যে বা বলছেন যে আমি যদি বিয়ে করি আপনাকেই করবো? মানে তার তো একটা সংসার আছে, সেই মেয়েটার কথা কি আপনার একবার মনে হলো না, বা সেই ওয়াইফের কথা কি হ্যাঁ, মনে হয়েছে। তাহলে কেন আপনি বললেন এই কথা? অ্যাকচুয়ালি তার দিক থেকেও তো এই বিষয়টা, কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি তা না, সেও তো করেছে। না, সেটা তো পরবর্তীতে আপনি মানে তার মানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আপনি একজন সেও কিন্তু নারী। তখন বলেছিল যে হ্যাঁ, আমিও তো তোমাকে পছন্দ করি, বাট আমি কখনো বলতে সাহস পাইনি এটাই যে তুমি ভুল বুঝতে পারো আমাকে, যে আমি তোমার সুযোগের ইয়েটা করতেছি, কিন্তু না, আচ্ছা, এই জন্য আমি কখনো বলি নাই। আচ্ছা। পুষ্প, আপনার প্রথম হাজবেন্ডের সাথে একটা মেয়ে এসেছিল আপনাদের বাড়িতে, সেই মেয়েটার নাম কি বলেছিলেন? কলি। কলি। কলি আর পুষ্পর মধ্যে তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? কলি এলো এবং কলি কিন্তু পুষ্পর হাজবেন্ডের সাথে থেকে গেল একটা রাত, এবং সে তার জায়গাটা দখল করে নিল, বা বলতে পারেন তার জন্যই মূলত আপনাদের সম্পর্কটা হ্যাঁ, ভেঙে গেল। ডিফারেন্সটা কোথায় এবার আমি বলি। হ্যাঁ, পার্থক্যটা এখানেই যে ওনার বাচ্চাটার কেমন আছে, কখন কি করতেছে কিনা, বা তার পড়াশোনা ঠিকভাবে চলছে কিনা, সে অসুস্থ কিনা, তার ওয়াইফ কেমন আছে, এই কথাগুলা আমি সবসময় জিজ্ঞেস করি, কেয়ার করার চেষ্টা করি। এমনকি আমি এভাবে বলেছি যে আপনি যদি পরিচিত কেউ একজন পরিচয় করে দেন যে আমি তার হাতে বাসার বাজারগুলো, আপনি যে টাইমটা নষ্ট করবেন বাজারের ক্ষেত্রে, বাসা থেকে যে লিস্টটা দিবে ওই লিস্টটা আপনি আমাকে দিয়ে দিবেন, আমি বাজার টাজার করলাম, আমার সময়টা কাটলো, অন্য কারোর হাতে দিয়ে দিলাম, সে নিয়ে গেল। বাট সে আমাকে আমি অসুস্থ দেখে হয়তো আমাকে দিয়ে বাইরে তেমন একটা পাঠায় না। কিন্তু তাদের জন্য আমি কিন্তু নিজের চোখে নিজে একটা অপরাধী তার কাছে, যে জন্য আমার সত্যিই খুব লজ্জা লাগে যে এটা আমি আসলে তার কাছে তো অপরাধী। ওই মহিলাটা তো কোনো অন্যায় করেনি, কিন্তু সত্য বলতে এই লোকটা ছাড়া না পৃথিবীতে আমি পুরুষ ছেলেরা তারা পুরুষত্ব আছে বলেই পুরুষ, হ্যাঁ, মেয়েরা নারীত্ব আছে বলেই নারী, কিন্তু মানুষ আমি দেখি না। আমি লোকটার ভিতরে মনুষ্যত্ব দেখেছি। আচ্ছা, আমি একটা মানুষকে ভালোবেসেছি। তো মানে আপনার কি তাকে ভালো যখন বাসলেন তখন কি আসলে আপনার মাথার মধ্যে কি ছিল যে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে তাকে, এরকম কিছু যে তাকে আমার প্রয়োজন? আমার কথা হচ্ছে যে সে তার ওইখানে ঠিক রেখে, তার ফ্যামিলি ঠিক রেখে, আমি আজ অব্দি সে যখন বলেছে আমি এখন তার জন্য পাগল হয়ে আছে, তাকে একটা পলক দেখতে চাই, সে জাস্ট যদি তার সন্তানের কথা বলে না যে ফোন দিছে এখন বাসায় যেতেই হবে, বলছে আমি কি আসবো, এসে দেখা করে যাবো, আমি বললাম না, আমার কিন্তু বুক ফেটে যাচ্ছে, তারপর আমি কখনো বলি না, আমি বলি না বাসায় চলে যাবো, কালকে ঠিক আসবেন তো, আমি হয়তো এতটুকু বায়না ধরি, একটু আমি ওই জায়গাটায় যাই, এইভাবে বলি। পুষ্প, আমি একটু ওখানে যাই যে তারপরে বিয়ের কথা হলো, আমি তাদের থেকে কখনো কেড়ে নিতে চাই না। আচ্ছা, এটা তো আপনি বলছেন, কিন্তু আপনি যদি একবার ওই জায়গাটায় বসেন এটা কি আসলে হয়? সম্ভব না। আমি তো নিজেই বলি যে আমি তার কাছে অপরাধী। তো ওই জায়গাটায় আমরা একটু ফিরে যাই, ওই সময়টা 5 বছর আগে। তো তারপরে আপনি ও তো সেটা করেনি, ও তো আমার সাথে বিট্রে করছে, মিথ্যে বলছে। আচ্ছা, না আমি আপনার ও তো বিয়ে করে আনেনি। আচ্ছা, আমি আপনার সাথে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এবার এই ভদ্রলোকের সাথে বিয়ে নিয়ে কথা হলো দুজনের মধ্যে, যে এটা কেন করা হয়েছে? একটা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে। আমি তো অন্য কোনো কারোর ভিতরে মনুষ্যত্বটা যে সে ভালোবাসার কথা আমাকে বলতেছে, কালকে যে বিপরীতটা করবে না, ও তো বলেছিল ওরকমটা হবে না, তার বিশ্বাস কি? আচ্ছা, ওকে। কিন্তু এই লোকটার ভিতরে ওরকম কিছু দেখি নাই, নিঃস্বার্থ ভাবে, শুধু আমাকে না সবাইকে দেখতেছি নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। তাহলে কি আমরা ধরে নিব যে আপনি তার অর্থকে ভালোবেসেছিলেন? কখনোই না। আচ্ছা। এটা সেও বলতে পারবে না। আচ্ছা, তার মানে আপনি মানুষটাকে ভালোবেসেছেন। হ্যাঁ। কিন্তু আজকে যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে আমাদের রেডিও স্টেশনটা এখন অনেক মেয়েরা শুনছে, এদের মধ্যে কেউ একজন একটা বিবাহিত পুরুষকে ভালোবেসে ফেললো, হ্যাঁ, একটা পুরুষকে সে ভালোবেসে ফেললো, কিন্তু ওই পুরুষের একজন ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, তো মেয়েটা কি করবে আসলে? ওই পুরুষকে বিয়ে করবে, বা ওই পুরুষের কি উচিত হবে? আপনার জীবন থেকে কি মনে হয় এখন এসে, যেটা আপনি থেকে দেখতে হবে যে মেয়েটা কি একদমই পানিতে পড়ে আছে আমার মতোই? আচ্ছা, আমার মতোই কি একদমই সমুদ্রের মাঝখানে কিনা? আচ্ছা,
তার মানে আপনি সিচুয়েশনটাকে ফ্যাক্ট বলছেন, তার মানে আপনি যে পরিস্থিতিতে পড়েছিলেন সেখান থেকে আপনার একটা মানুষকে প্রয়োজন ছিল যাকে ধরে আপনি টিকে থাকবেন, যাকে ধরে আপনি বাঁচবেন, এবং সেই কারণেই তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও আপনি তাকে বিয়ে করেছিলেন। ইজ ইট? আর তার ব্যক্তিত্ব, না, তার ব্যক্তিত্ব মানে আমি তার বলেছি যে সমস্ত কিছু যদি আপনি মানে- আপনার সিচুয়েশন যদি ডিফারেন্ট হতো, আপনার যদি আগে বিয়ে না হতো এবং আপনার যদি পরিস্থিতি এরকম না হতো, আপনি কি জেনে শুনে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতেন কিনা? আমার প্রশ্ন হচ্ছে এটা। তাকে ভালোবেসেছি, কাজেই বিবাহিত বলতে আমি কখনোই তাকে বলি নাই যে দেখেন বিবাহিত পুরুষ যে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, সেটা কিন্তু না। এরকম যদি হতো তাহলে আমাদের হুজুর পাক চারটি না, আমি ওই ব্যাখ্যাতে যাব না। আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আর আমার হাজবেন্ড যেটা করেছে, জি বিট্রে করেছে, সে যদি আমাকে বলতো আমি আরেকজনকে বিয়ে করতে চাই, জি আমি তাকে এভাবে বলেছি যে তুমি কখনো মিথ্যা বলবা না আমাকে, তুমি খুন করে আসো, তুমি এসে বলবা যে আমি ফার্স্ট করেছি, এটা আমার মানে ভুল হয়ে গেছে, রাগের মাথায় করে ফেলেছি, আমি ওই খুনের মানে ভারটা আমি নিব, ওকে। সো আমি কিন্তু এটা আমি মানবো না। যে বোন পরিচয় দিয়েছো সেখানে না আরেকটা না, সে ব্যাপার তো দেখো। ক্রিমিনাল। আপনি প্রথমে যার কথা বলেছেন হি ইজ এ ক্রিমিনাল, আমরা তাকে নিয়ে কথা বলছি না। আমরা আসলে কথা বলছি, ওখানে আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি করতো সেটা আগে বলো, না, আমরা- আর আমি কি করেছি। আমি আপনাকে সেটাই বলছি যে আপনি ডিভোর্স দেওয়া উচিত ছিল, আপনি তাকে ডিভোর্স দিয়েছেন। কি আপনি তো ডিভোর্স ওইখানে দিয়েছেন? সিনক্রেট করতো ফার্স্ট, না, সেটা তো যার যার ব্যক্তিত্বের ব্যাপার, বাট আমাদের প্রশ্ন হচ্ছে আমি যেহেতু কিন্তু সেটা করিনি। আপনি পরবর্তীতে আমি পুরো ঘটনা শোনার পরে শেষে গিয়ে আমি যেখানে থমকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আপনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছেন, তার ওয়াইফ আছে, তার সন্তান আছে। এইবার একটু ওই জায়গাটা চলে আসবো যে এই যে তারা যখন প্রথম জানলো বা তিনি কিভাবে বিয়েটা হলো মানে আপনাদের মধ্যে, প্রথমে তো কথা হলো যে তিনি জানেন না, তখনও জানতেন না, তখনও জানতেন? উনি জানে না, বলাপা জানে না, আচ্ছা, মানে এখনো জানে না, জানে না, মানে আজকে অব্দি জানে না? জানে না। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? আমার এই মুখোশের আড়ালে বসে এই জন্যই। আচ্ছা, কতদিন হয়েছে বিয়ে হয়েছে আপনার? বিয়েটা হয়েছে কতদিন? বছর 3-4। 3-4 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ডের প্রথম স্ত্রী এখনো পর্যন্ত জানে না। আপনি কি এটা জানেন যে প্রথম স্ত্রী মানে থাকা সত্ত্বে আরেকটা বিয়ে করা যে ক্রাইম, মানে তার অসম্মতি ছাড়া, এটা কি আপনি জানেন? তো আপনি এতক্ষণ যে ভদ্রলোককে নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন, আমরা খুব ভালো লাগছিল কথাগুলো শুনতে, যে আপনি বলছিলেন যে তিনি একটা ডিফারেন্ট টাইপের মানুষ, এবং খুব ভালো লাগছিল যে, তো এই অবস্থায় তিনি তার প্রথম স্ত্রীকে না জানিয়ে গত 3-4 বছর ধরে আপনার সাথে সম্পর্কটা মেনটেন করে যাচ্ছেন, এবং এটা একটা বিবাহিত সম্পর্ক আপনি বলছেন। কি কমিটমেন্ট আপনাদের মধ্যে, মানে যে যিনি জানেন না, এটা কারণটা কি? কারণটা হচ্ছে এক হচ্ছে বাসা একই এলাকায় বা পাশাপাশি বলা চলে, এরকম একটা ব্যাপার। আর দেখা যায় যে সপ্তাহের মধ্যে একদিন বা 10 দিনে মানে যদি কাজের চাপ পড়ে যায় তাহলে দেখা যায় 10 দিন 15 দিন হয়তো আমি তাকে একদিন দেখতে পাই কিনা বা তার সাথে 2 মিনিট বসে কথা বলতে পারি কিনা সন্দেহ। ওকে, আমি জোর করে তার থেকে টাইম নেই না। হ্যাঁ, আমার খুব মনে হয় যে না, কিন্তু তখন আমি চিন্তা করি না, আমি জোর করতে পারি না, সে তো আমার একার না, সে ফার্স্ট অন্য কারো, তারপরে যদি কিছুটা সময় পারে বের করতে, সেটা আমার জন্য। আমি কেড়ে নিয়ে আসিনি, ওকে। আমি জোর করে কেড়ে নিয়েই নি। কিভাবে মেনটেন করছেন উনি, মানে বিষয়টা, মানে আর আমি বলেছিলাম যে এটা না করার জন্য, বাট উনি আমাকে বারবার মানে ওনার কথা হচ্ছে আমাকে বিয়ে করতেই হবে, সেটা অন্য কাউকে হলেও। আচ্ছা, ওনাকেই করবো সেটা উনি বলে নাই। ওনার কথা হচ্ছে তুমি আর আমার নাম্বার দিয়ে অন্য কারো নাম বলো। বললাম না, আমি দুষ্টামি করলাম, আপনার নাম বলছি, বাট আমি কাউকে পছন্দ করি না। তো আপনি একেবারে যেহেতু সময়ের শেষে চলে আসছি, আমরা আপনার কাছ থেকে আর কিছু পয়েন্ট জানতে চাবো। আপনার যে সন্তান দুজন আছে, তার সাথে এই ভদ্রলোকের সম্পর্ক কি, বা আপনার ফ্যামিলি কি, এটা মানে কাউকে না বললে কেউ বুঝবে না। আচ্ছা, আপনার ফ্যামিলি কি জানে পুরো ব্যাপারটা? আপনার মা, ভাই? হ্যাঁ, সবাই ব্যাপারটা জানে। আচ্ছা, জানলেও মানে তারা তাদের মতোই থাকে।
আচ্ছা। তারা ব্যাপারটা কিভাবে নিচ্ছে যে আপনি পরের বিয়েটা করলেন এটাকে? তারা ওই প্রথম থেকে আমার মানে কোনো বিষয় নিয়ে আর তারা মাথা ঘামাবে না। একরকম আমি মৃত্যুর সাথে থাকলেও দেখতে আসে না। আচ্ছা, আর আপনার সন্তান দুটো তারা কি আপনার কাছে? আপনার দুটো সন্তান? হ্যাঁ, বড় ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে, ভর্তি করছে। তারপর মানে প্রতি সপ্তাহে নিয়ে আসি বাসায় বেড়াতে। ওকে। মাদ্রাসার কাছেই, মানে 5 মিনিট লাগে হচ্ছে রিক্সাতে, হেঁটে গেলে হয়তো 10 থেকে 15 মিনিট লাগে। আচ্ছা, মানে আপনার দুটো সন্তান আপনার কাছে আছে, এবং এদের যত যা কিছু লালন পালন এই টোটালটা আপনার বর্তমান যিনি হাজবেন্ড? মানে কি বলবো, আমার হাতে কখন টাকা আছে কখন নেই এটা লোকটা কিভাবে বুঝে জানি না। আচ্ছা। হাতে টাকা শেষ হওয়ার আগেই সে তার ভাবে দিয়ে যায়, বাট আমি কখনোই, সে বলতে পারবে না। সে কিন্তু মানে শুনতেছে অলরেডি, সে কখনো বলতে পারবে না যে আমি লোভী বা আমি তার থেকে একটা সুতো চেয়েছি। বাহ। সে বলতে পারবে না। আমি জাস্ট তার থেকে বলেছি, মানে 2 মিনিট সময় চেয়েছি, যে সময়টা আমি জোর করেও চাইনি। বলেছি আপনি সব দিক সামলে আমার জন্য মানে 2 মিনিট সময় বের করার চেষ্টা করবেন। সেটা তাও অনুরোধ করে বলা আমার। আমি কারো থেকে তাকে জোর করে ছিলাই নেই নাই। আপনি কান্না করবেন না। আমার মনে হয় যে আপনি খুব চমৎকার ভাবে আজকে পুরো গল্পটা আমাদের সাথে শেয়ার করেছেন, অত্যন্ত সাহসিকতার সাথে। তো শেষটাও আমরা আশা করি যে অনেক সাহসিকতার সাথেই আমরা শেষ করতে পারবো। আপনার জীবনের পুরো গল্পটাই তো আজকে আমাদের সাথে আপনি শেয়ার করলেন, এবং জীবন যে কত রকমের প্রবাহ, কত রকমের বাঁক সেটা আমরা শুনলাম। এবং প্রথম জীবনে আপনি অনিচ্ছাকৃত ভাবে আপনার একটি বিয়ে হয়, রীতিমতো ফোর্স করেই, একটা সিনেমাটিক ওয়েতে আপনার বিয়ে হয়ে যায়। পরবর্তীতে দুটো জায়গাতেই আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা হচ্ছে যে আপনার বাবা মৃত্যু সজ্জায়, তিনি হসপিটালে, ঠিক সেই দিনই আপনি ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ছেন একটি ছেলের সাথে। এরপরে আপনি ফ্যামিলি থেকে চলে গেলেন। আমি সব হারিয়ে তাকে পেয়েছি, তো এই জন্য এত বড় একটা অপরাধ। আমি নিজেও জানি যে আমি ওই লোকটার কাছে, লোকটা না জানুক, ওই মহিলা না জানুক যে আমি তার কাছে একজন কেউ অপরাধী আছে, বাট আমি তো জানি। আচ্ছা। এটা নিয়ে আমি সবসময় নিজের ভিতর একটা অপরাধবোধ কাজ করে। কিন্তু বাবা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক আছে, ও আমার সাথে প্রতারণা করেছে, এটাও ঠিক আছে। মা ভাই থাকতেও নেই। আসলে আমি বড় অসহায় তাকে ছাড়া। বাচ্চার মতো কোনো অবলম্বন নেই এখন। থ্যাংক ইউ সো মাচ, এবং খুব ভালো লাগছিল আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় আজকে জানলাম। জীবনটা আসলে অনেক মানে আমরা যতটা সহজ ভাবে জীবন, আসলেই ততটা সহজ নয়। জীবনটা অনেক কঠিন এবং চলার পথটা সত্যিই কঠিন। পুষ্প, এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সাথে এত সুন্দরভাবে গল্পটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে আপনি জীবনের বাকিটা পথ যতটা স্ট্রাগল করে এসেছেন এর আগে, অতটা স্ট্রাগল আপনাকে করতে হবে না, এবং ন্যায়ের সাথে এবং ভালোভাবে আপনি বাকি জীবনটা অতিবাহিত করবেন। আপনার সন্তান যে দুজন আছেন তারা তো পৃথিবীতে এসেছে, সো তাদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর করার দায়িত্বটা নিশ্চয়ই আপনার। যেহেতু তাদের পৃথিবীতে, তাদেরকে জন্মদাতা যে বাবা, তিনি তাদের দায়িত্ব নেননি, দায়িত্ব নিয়েছেন আপনি একজন মা হিসেবে। সো জীবনের শেষ দিন পর্যন্ত আপনার দায়িত্ব থেকে যাবে আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার। সেই সাথে যে মানুষটির সাথে আপনি বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন, আপনার বর্তমান হাজবেন্ড, তার একটি পরিবার আছে। এই ব্যাপারটির ক্ষেত্রে আমি আসলে এমন একটা পরিস্থিতিতে এই মুহূর্তে আছি যে আমি এই ব্যাপারে আসলে কোনো রকমের কথা বলতে পারি না, বাট এইটুকু বলবো যে মানুষটার প্রতি আপনার যে ভালোবাসা আমরা দেখেছি, এটা সত্যি অতুলনীয়। যে আপনি এতটা রেসপেক্ট করেন, এতটা ভালোবাসেন এই মানুষটাকে। আর সেই মানুষটাও যদি আমাকে শুনে থাকেন, নিশ্চয়ই তিনিও আপনাকে প্রচন্ড ভালোবাসেন, নিশ্চয়ই তিনিও আপনাকে প্রচন্ড ভালোবাসবেন, এবং ভালোবাসেন বলেই আপনার পাশে তিনি থাকছেন এবং আজীবন থাকবেন, এটা আমি বিশ্বাস করি। এবং জীবনটা সহজভাবে, সুন্দরভাবে সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। ভালো লাগলো কথা বলে পুষ্প, এখানে এসে সাহস করে কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন আপনাকে করব। আপনি যেই বয়সে ক্লাস 6 এর কথা বলছিলেন, ঠিক ওই বয়সের আজকে আমি শিওর যে আমার এই অনুষ্ঠান আমি যতটুকু জানি, যারা শোনে, এদের মধ্যে প্রচুর স্টুডেন্ট রাখে, যারা স্কুলে বা কলেজে পড়ে। তো
তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে আপনি একটা মেয়ে হিসেবে, আমি হ্যাঁ, ধরেন sure. আমার মেয়ে বন্ধুগুলোকে উদ্দেশ্য করে কিছু বলতে হ্যাঁ, চান? sure. বলেন। শুধু 6-7 না, টোটালি একটা মেয়ের যখন মানে 22-23 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত একটা মেয়ে মানে নিজের যেটা ভালো লাগবে, উড়ু যে মনটা, জি। ওকে ভাল লাগে, ওর সাথে ফাজলামি করে, না, এটা করা যাবে না। বাবা মাকে না জানিয়ে, বাবা মা আমার বন্ধু, আমার খেলার সাথী, তাদের সাথে আমি শেয়ার করব বিষয়টা। তারা জানতে না চাইলেও তারা রাগ করে বলেছে না, শুনবো না। আমার মতো তুমিও রাগ করে ঘরের মধ্যে নিজের রুমে নিজে চলে গিয়ে কান্নার দরকার নেই। জোর করে বাবাকে জানাতে হবে, শুনবো না কেন, শুনতে হবে তোমার। আমি এটা করে নেই, এটা করছি, এটা জোর করে এইভাবে এটা হয়েছে, ঠাস করে বলে ফেলো না। বলে ফেললেই তো সে জানতে পারলো। যে টাইমটুকু তুমি বলতেছো যে আমি বললে তো তুমি শুনলে বুঝতে পারবা না, এটা বলো দরকার নেই, ঠাস করে বলে ফেলো। আর বিশেষত বাবা মার মানে হুকুমের বাইরে, বিশেষত এখনের যে যুগটা, অনেক বাজে একটা যুগ দেখা দিয়েছে। এত বন্ধু বান্ধবের দরকার নেই, বাছাইকৃত কয়েকটা হাতে গোনা বন্ধু বান্ধব থাকলে এনাফ। থ্যাংকস ফর ইউর সাজেশন, এবং ভালো থাকবেন। আপনার জীবনের সামনের পথটা অনেক চলা সুন্দর হোক। অতীতের ভুলগুলো থেকে আপনি যে শিক্ষা নিয়েছেন তা দিয়ে জীবনটাকে গড়ে তোলেন, এবং আপনার সন্তানদের জন্য আপনার